ওকে, আশা করি শুনতে পাচ্ছ সবাই। শোনা যাচ্ছে আমাকে বললি? আচ্ছা, দেখি একটু জানাও কমেন্ট বক্সে প্রপারলি শুনতে পাচ্ছ কিনা। কমেন্ট করতে থাকো, ততক্ষণ আমি তোমাদের জন্য পিডিএফটা সেভ করে ফেলি। খুব সুন্দর, এই ডায়াগ্রাম পিডিএফটা তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? পরে তোমাদের তাহলে বুঝতে পারবা যে আসলে ম্যাটেরিয়াল গুলো, নোট গুলো পেয়ে গেলে তোমাদের জন্য ভালো হবে। আপনাদের আমি দিয়ে দেবো, সমস্যা নাই, কোনো পেইন নেই। আমরা এরপরে যে জিনিসটা দেখবো সেটা হলো রাইট ফর্ম অফ ভার্ব। আজকে এর আগে আমরা টেন্সের বেশ কিছু ব্যাপার আমরা দেখবো। রেস্ট নিতে পারি না, এই রেস্ট লাগবে না বলতে আপনাদের বুঝাইতে অনেক টাইম লাগছে, সমস্যা নেই। আমি নিজেও ডজ মারতে চাই না, আপনাদেরকে শিখাইতে পারলেই আমি খুশি, ঠিক আছে? কোনো সমস্যা নেই। ক্লাসগুলো একটু সিরিয়াসলি করতে হবে আমাদের, ইনশাল্লাহ খুব ভালো হবে। 1 মিনিট একটু ওয়েট করেন, ফাইলটা ওপেন করে নিই, ঠিক আছে? ওয়েল, চলে এসেছি ইংরেজি ক্লাসে। ইংরেজি ক্লাসের আগে আমাদের বেশ কিছু কাজ আছে, ঠিক আছে? এর মধ্যে একটা কাজ হলো আমাদের, আমরা গতদিন টেন্স শিখেছি। টেন্স একটু রিক্যাপ করব, ফর্মুলাগুলো খালি, ঠিক আছে? দেখেন, ইনডিফিনিট টেন্স, আমার সাথে তোমরা নিজেরা নিজেদের সাথে কিন্তু ইয়া করো, নিজেরা রিপিট করে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি বলেছিলাম বর্তমানে যে কাজগুলো সাধারণত হয়, আমি করি, তুমি যাও, সে খায়, এগুলোর স্ট্রাকচারটা কেমন ছিল? সাবজেক্ট প্লাস V1, এখানে একটা নোট আছে। নোট হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয় তখন কি হলে, নাম্বার হলে এস অথবা ইএস যুক্ত হয় ভার্বের সাথে, ঠিক আছে? এই জিনিসটা মনে আছে? তারপরে নেক্সট, খুব দ্রুত চলেন দেখে ফেলি। পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এর ক্ষেত্রে কি হয়েছিল? পাস্ট ইনডিফিনিট এর ক্ষেত্রে সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, তাই তো? আমার সাথে সাথে রিপিট করেন, ঠিক আছে? চ্যাট বক্সে রিপিট করেন, তাহলে দেখবেন ইয়ে হয়ে যাবে। এরপর ফিউচার ইনডিফিনিট এর ক্ষেত্রে আমি বলছিলাম যেহেতু ভার্বের কোনো ফিউচার রূপ নাই, সেক্ষেত্রে ভার্বের গঠনটা কেমন হয়? উইল বা শ্যাল প্লাস V1, তাই না? ওকে, রিপিট করবেন কিন্তু, কে কে ক্লাস করতেছেন এটা কিন্তু দেখতেছি। ওকে, দেখেন নেক্সট, কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা জানি সাবজেক্ট প্লাস বিভার থাকে, বাট প্রেজেন্টের বিভার কি কি? অ্যাম ইজ আর, তাই না? প্লাস ভার্ব প্লাস আইএনজি, ভার্ব 1 এটা, ঠিক আছে? ভার্ব 1 প্লাস আইএনজি। তারপরে পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে খেয়াল করেন, সাবজেক্ট, তারপর কি? পাস্ট বিভার কি কি? পাস্ট বিভার হলো ওয়াজ অথবা ওয়্যার, তাই না? দুইটার মধ্যে ডিভিশন করে দেই, ঠিক আছে? এটা হলো একটা, আর এটার একটা। ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি, কন্টিনিউয়াস মানে আইএনজি আছে। তারপরে ফিউচার কন্টিনিউয়াসটা বলেন তো, দ্রুত দ্রুত তাড়াতাড়ি, দ্রুত চ্যাট বক্সে বলেন। ফিউচার কন্টিনিউয়াস, ফিউচারের ক্ষেত্রে বিভার আমি কি বলেছিলাম? ফিউচারের ক্ষেত্রে বিভার কি হয়? হ্যাড প্লাস বৃতি না রে বাবা, ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস। জি না, শ্যাল বা উইলের পরে ডিরেক্ট কখনো কিন্তু ভার্ব প্লাস আইএনজি হয় না। কারণ কি জানেন? শ্যাল আর উইল হলো মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্বের পর সবসময় প্রেজেন্ট ফর্ম হয়। এই জন্যই, ঠিক এই কারণেই শ্যাল বা উইলের পরে আমরা বি ইউজ করি, সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি, ঠিক আছে? কেন ইউজ করি? কারণ ভার্ব প্লাস আইএনজি এর আগে অবশ্যই তোমার বি ভার্ব লাগবে। শুধু শ্যাল বা উইল কিন্তু বি ভার্ব না, শুধু শ্যাল উইল কিন্তু মডাল অক্সিলারি। এই জন্য শ্যাল বি বা উইল বি ইউজ করে তারপর আমরা ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করি, বুঝতে পারছো?
সো এইটা কিন্তু খুব ক্রুশিয়াল একটা জায়গা, এই বি, ঠিক আছে, বিটা ভুল করা যাবে না, বুঝতে পারছেন? সো একটা জিনিস কিন্তু তুমি অলরেডি রাইট ফর্ম অফ ভার্বে শিখে গেলা, ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে, ভার্ব প্লাস আইএনজি এর আগে অলওয়েজ একটা কি লাগবে, বি ভার্ব লাগবে, তাছাড়া অ্যাক্টিভ সেন্টেন্স তারা এভাবে বসতে পারে না। এক্স্যাক্টলি, শ্যাল বি প্লাস ভার্ব প্লাস এনজি প্লাস এক্সটেনশন। ওকে, এবার পালা হলো পারফেক্ট টেন্স, প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে, সরি প্রিফেক্ট লিখে ফেলছি, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, একটু চিন্তা করেন। প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট টেন্সে সবসময় কোন ভার্বের ফর্ম ইউজ হয়, ভি থ্রি ইউজ হয়, এবং একটা জিনিস মনে রাখতে হবে, ভি থ্রি এর আগে অ্যাক্টিভ সেন্টেন্সে কোন ভার্ব বসে, হ্যাভ ভার্ব, ঠিক আছে, অবশ্যই হ্যাভ ভার্ব। সো তুমি যদি কোথাও হ্যাভ ভার্ব দেখো অ্যাক্টিভ সেন্টেন্সে, তুমি কি বুঝতে হবে তার পরের ভার্বটা পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে, ঠিক আছে, এটা কিন্তু ট্রিক এগুলো। তাহলে কি এখানে কি হবে, সাবজেক্ট, প্রেজেন্ট যেহেতু হ্যাভ অথবা হ্যাজ, ঠিক আছে, প্রেজেন্টে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি থ্রি, আর পাস্টে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি, আর ফিউচারে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভি থ্রি, ঠিক আছে, আপনি বুঝতে পেরেছেন? ইয়েস ইয়েস ইয়েস, ইউ গাইজ আর রাইট, সবাই বুঝেছেন ভালো মতো, কালকে পড়াটা বুঝতে দেখতেছি। ওকে, তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, এইদিকেও কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর এদিকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কেন শিখাইতেছি আজকে খুব ভালো মতো বুঝবে, কেন রিকল করাইতেছি, কারণ আপনি যখন রাইট ফর্ম অফ ভার্ব পড়বেন, টেন্স যে কি পরিমাণ লাগে এটা ভাবার বাইরে, ঠিক আছে। তো টেন্স ক্লিয়ার থাকা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে এই যে পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা বিন ইউজ করি, ঠিক আছে, তিনটা ভার্বেই বিন ইউজ হয়, এই যে বিন, বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে। এখন প্রেজেন্টে এর আগে হ্যাভ বা হ্যাজ বিন, পাস্টে হ্যাড বিন, আর ফিউচারে উইল বি, সরি দেখেন ফিউচারে ইট, আচ্ছা ফিউচার, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আমরা সেভাবে ইংলিশে ইউজই করি না, ঠিক আছে, সরি আমি এটা হলো রিফ্লেক্সে লিখে ফেলেছি। তো সাবজেক্ট দেখেন, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস কি, বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে এটা। তারপর এখানে দেখেন সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বিন এর জায়গায় জাস্ট হ্যাড বিন, ঠিক আছে, হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। তবে ফিউচারের ক্ষেত্রে যখন লেখা হয় কিছু কিছু পার্সপেক্টিভে, সেক্ষেত্রে হয় সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন বা শ্যাল হ্যাভ বিন, ঠিক আছে, উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ, বাট বিনটা কিন্তু মাস্ট থাকতে হবে, বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। সো বেসিক্যালি এভাবে আমরা শিখেছি স্ট্রাকচার গুলো, ঠিক আছে। তাহলে তোমাকে যদি এখন বলা হয় যে ভার্বের রূপটা পাস্ট পারফেক্ট হবে, তারপরে কিন্তু তোমার মাথায় আসতে হবে পাস্ট পারফেক্ট মানে কি, সাবজেক্ট আছে, তারপরে হ্যাড আছে, তারপরে ভি থ্রি আছে, ঠিক আছে। ওকে জারিন তাসনিম, তুমি কিছু বলতে চাচ্ছ মনে হয়, জারিন তাসনিম একটু, এক মিনিট আমি তোমাকে আগে আনমিউট করার পারমিশনটা দিই। ওকে, হ্যাঁ জারিন তাসনিম বলো। স্যার এগুলোর পরে কি টাইম সিন্স ফর এগুলো কিছু বসবে না? হ্যাঁ এগুলো বসে, বসে, কারণ ওইটা আমি লিখি নাই, ঠিক আছে, মেইনলি ভার্ব নিয়ে আলোচনা করছি, ভার্বের গঠনটা নিয়ে আমরা আলোচনা করছি, ঠিক আছে, ওইটা তো কালকেই বুঝিয়ে দিয়েছি, সিন্স কখন হয় এবং ফর কখন হয়, তাই না, ওইটা নিয়ে আমরা ধরো এখন আলোচনাই করতেছি না, আমরা আপাতত মেইন কনসার্ন কি, আমাদের মেইন কনসার্ন হলো ভার্বটার গঠন কেমন হবে, কারণ আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যে রাইট ফর্ম অফ ভার্বস, ঠিক আছে। দেখো এই টপিকটার নামের মধ্যে একটু চিন্তা করো, ভার্বের সঠিক রূপ, ঠিক আছে, রাইট ফর কার, ভার্বের, ঠিক আছে, ভার্বের সঠিক রূপ একটু চিন্তা করেন, মানে কি, ভার্ব মানুষের ভুল হয় বেশি, কারণ ভার্বের বিভিন্ন রূপ আছে, আমরা দেখলাম টেন্সের মধ্যে আমরা কতগুলো রূপ পড়লাম, 3 4 12 রকম রূপ পড়েছি। সো ভার্ব কিন্তু এই
যে 3 রকম টেন্সের 4 টাইপ করে 3 4 12 এই টাইপের ভার্ব আছে, তাছাড়া আরো কিছু আছে। সবগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে খুব ভালো মতো। রাইট ফর্ম অফ ভার্ব এই জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর আগে তোমাদেরকে কিছু বেসিক জিনিস শিখাবো। রাইট ফর্ম অফ ভার্ব একদিনে মনে হয় না হবে, কারণ বেসিক আমরা কিছু শিখবো তো। আমরা কি ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব শিখেছি? ট্রানজিটিভ এন্ড ইনট্রানজিটিভ আমরা ক্লাসে শিখেছি, একটু বলেন তো। মাঝে মাঝে স্ক্রিনটা গোলা হয়ে যাচ্ছে, মনে হয় অটো ফোকাস অন করা। থামো 1 মিনিট, অটো ফোকাসটা অফ করে দিচ্ছি। চেক করি হবে না। দেখেন ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ এই জিনিসটা একটু, আচ্ছা এই জিনিসটা তো দেখেছিলাম মনে হয়, কেউ একজন বললেন। আচ্ছা আমি যদি বলি যে শিখেছি কিনা, তুমি নিজে শিখেছো কিনা এটা বলি নাই, ক্লাসে শিখেছি কিনা। হ্যাঁ, খুবই ইজি জিনিস। ট্রানজিটিভ হলো সেই সকল ভার্ব যে ভার্বের অবজেক্ট আছে, ঠিক আছে। ভার্বের যদি অবজেক্ট থাকে তাহলে ট্রানজিটিভ ভার্ব হয়। যেমন আমি ফুটবল খেলি, কি খেলি, ফুটবল খেলি। আর আমি বললাম যে আই, যে ভার্বের অবজেক্ট নাই, যে ভার্বের অবজেক্ট নাই, এরকম আরো কিছু আমাদের বেসিক কিছু ভার্ব আছে যেগুলো আমাদের জানা দরকার। সে ভার্ব গুলো জানবো, কোনো সমস্যা নাই। ওকে, অবজেক্ট আছে আর অবজেক্ট নাই আমরা কিভাবে পড়ি দেখেন তো। ধরেন আমি বললাম যে আমি আই লাইক বিস্কিটস, ঠিক আছে, বিস্কিটস। আমি কি পছন্দ করি, এই দেখো এই ভার্বের কিন্তু অবজেক্ট আছে, আমি কি পছন্দ করি, আমি বিস্কুট পছন্দ করি। আরেকটা জিনিস দেখেন, ধরেন আমি বললাম যে আই লাভ, এক মিনিট, আই আই কেম হেয়ার ইয়েস্টারডে। আবার এই বাক্যটা খেয়াল করো, আমি এখানে গতকাল এসেছি, ঠিক আছে। আই কেম হেয়ার ইয়েস্টারডে, এখানে হেয়ার ইয়েস্টারডে পুরোটাই এক্সটেনশন কিন্তু অবজেক্ট না। সো এই ভার্বের কিন্তু অবজেক্ট নাই। যে ভার্বের অবজেক্ট নাই সেটা হয় ইনট্রানজিটিভ ভার্ব, আর যার অবজেক্ট থাকে সেটা ট্রানজিটিভ ভার্ব, মনে রাখবেন। ঠিক আছে, খুবই বেসিক একটা জিনিস। তারপরে দেখেন আমরা ফাইনাইট নন ফাইনাইট শিখেছি, এটা আমার ক্লিয়ারলি মনে আছে। এরপরে দেখেন ফাইনাইট ভার্ব আমরা কি শিখেছি বলেন, চ্যাট বক্সে একটু লেখেন কেউ। ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব কিভাবে চিনি আমরা, দেখি কত দূর মনে আছে আপনাদের। কিভাবে ফাইনাইট ভার্ব চিনি, চ্যাট বক্সে লিখবেন। এক্স্যাক্টলি, আরিশা, আরিশা সবচেয়ে পারফেক্ট মানে উত্তরটা দিয়েছে, যেটা আমি মেইন বলছিলাম, ঠিক আছে। তাহমিদ হাসান তোমার উত্তরটা ভুল, মেইন ভার্ব কি সবসময় ফাইনাইট, ফাইনাইটের মধ্যে অক্সিলারিও থাকে। এটা খুবই কনসেপচুয়াল ভুল আমাদের, ঠিক আছে। দেখেন আই অ্যাম প্লেইং ফুটবল, খুব ভালো মতো খেয়াল করেন। এই বাক্যে ফাইনাইট ভার্ব কোনটুকু জানেন, আই অ্যাম প্লেইং, এই পুরাটা ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্বের মধ্যেই কিন্তু পুরো দুইটা অংশ আছে, একটা অ্যাম আছে, একটা প্লেইং আছে। প্লেইং এখানে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে। আর অ্যামটা কি, অ্যামটা হলো অক্সিলারি ভার্ব। সো ফাইনাইট মানেই যে খালি মেইন ভার্ব, এই ধারণাটা কিন্তু খুব বড় ভুল কথা, ঠিক আছে। ফাইনাইটের মধ্যেই মেইন ভার্ব, ফাইনাইটের মধ্যেই অক্সিলারি ভার্ব। আর ফাইনাইট ভার্ব কেমনে বুঝবা, এই দেখো আই অ্যাম প্লেইং ফুটবল, এটা যদি তুমি টেন্স চেঞ্জ করে দিতে, আই কি হয়ে যেত, আই ওয়াজ প্লেইং ফুটবল হয়ে যেত না, মানে এই পুরাটা হলো ভার্ব ধরবা, ঠিক আছে। পুরাটা ভার্ব ধরে অক্সিলারি ইয়া মিলাই ফাইনাইট ভার্ব। এখন যেই ভার্বটা খেলার কাজ, খেলার অর্থে যে ইংরেজি ওয়ার্ডটা ইউজ হয়েছে ওইটা হলো মেইন ভার্ব, আর অ্যাম তো এখানে অক্সিলারি ভার্ব, ঠিক আছে। সো এটা মনে রাখতে হবে। টেন্স নির্ণয় করা যায়, এক্স্যাক্টলি নাউন পার্সন টেন্স অনুযায়ী ফাইনাইট ভার্ব চেঞ্জ হয়। আর আমরা নন ফাইনাইট ভার্বও দেখেছিলাম, মনে আছে, যে জিরান পার্টিসিপল এবং ইনফিনিটিভ। জিরান্ডের রূপটা কেমন, আমি আরেকবার একটু রিকল করে দিচ্ছি যাতে একদম জোন আউট না হয়ে যায় আপনারা, ঠিক আছে। ভার্ব প্লাস আইএনজি বাট কাজ করে
নাউনের মতো সাবজেক্ট এবং অবজেক্টে বসে ইউজ হয়, ঠিক আছে। পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল পার্টিকুলার নিয়ে এটা নিয়ে আসতেছি। প্রেজেন্ট পার্টিসিপলটা এরকম দেখতে বাট কাজ করে অ্যাডজেক্টিভের মতো, ঠিক আছে। আর ইনফিনিটিভের দেখতে কেমন, টু প্লাস ভার্ব ওয়ান, ঠিক আছে। টু প্লাস ভার্ব ওয়ান, এইগুলো আশা করি আপনারা ভুলেন নাই। তারপরে আরেকটা জিনিস আমরা পড়েছিলাম মডেল অক্সিলারি, মনে আছে? মডেল অক্সিলারি, মডেল অক্সিলারি বলেছিলাম নির্দিষ্ট কিছু অক্সিলারি আছে যেগুলো কি, যেগুলো আমি লিখে দিচ্ছি, সবাই তুলে নোট করে ফেলেন। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, কুড, মে, মাইট, মাস্ট, হ্যাড টু, used to, had better, would rather, এটসেট্রা, ঠিক আছে। মেইনলি এগুলো, এই যে 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 ভার্ব গুলো লিখলাম এগুলো মডেল অক্সিলারি। যে জিনিসটা লিখতে হবে মডেল অক্সিলারির পরে, ঠিক আছে, এরপরে দেখবা এগুলো কিন্তু মেইন ভার্ব না, এগুলো হলো অক্সিলারি ভার্ব। বাট এই সকল অক্সিলারি ভার্বের পর যে মেইন ভার্ব বসে, ঠিক আছে, মেইন ভার্ব বসে, মেইন ভার্ব এর অলওয়েজ ভি ওয়ান রূপটা ব্যবহার হয়। যেমন আই ক্যান প্লে ফুটবল, দেখো আই ক্যান এরপরে কি বসেছে, আই ক্যান প্লে ফুটবল। তারপরে আই উইল ডু দ্য ওয়ার্ক, ফিউচার ইনডিফিনিট টেন্সের কথা চিন্তা করেন, আই উইল ডু দ্য ওয়ার্ক। এই জন্য আমি বলেছিলাম যে কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস টেন্স যখন হয় তখন শ্যাল বি বা উইল বি হয়। শুধু শ্যাল বা উইল লিখলের পরে কিন্তু কন্টিনিউয়াস টেন্সের ভার্ব প্লাস আইএনজি বসতে পারে না। চিন্তা করে একটু, ঠিক আছে, এভাবে চিন্তা করতে হবে গ্রামার গুলো। ওকে, আরো কিছু ভার্বের প্রকারভেদ আছে যেগুলো আমরা পরে দেখতে পারি, ঠিক আছে। আজকে আমরা মেইনলি যে টপিকটা শুরু করব, আমরা জানি ভার্ব এক এক সময় এক এক রকম রূপ নেয়, তাই না? ভার্বের রূপটা এক এক সময় এক এক রকম, এরকম শত শত রুলস আছে রাইট ফর্ম অফ ভার্বের। রুল গুলো তো পড়বো ভালো, কিন্তু আমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে, বিশেষ করে কিভাবে পড়তে হবে এটা মানে জানতে হবে। তোমাদের কাছে যে কোনো ইংলিশ গ্রামার বই আছে না, ইংলিশ গ্রামার হতে পারে, সেটা ক্যারেট কলেজ অ্যাডমিশনের ভর্তি গাইড, এটাও হতে পারে, ঠিক আছে, ওটাও ইংলিশ গ্রামার। মানে যে ইংলিশ গ্রামার বইটা আছে, তুমি রাইট ফর্ম অফ ভার্ব এই চ্যাপ্টারটাই গেলে তুমি এইরকম একটা টপিক খুঁজে পাবা। এই টপিকে অনেক অনেক রুলস দেওয়া আছে, ভার্ব কখন কোন রকম হয়, ঠিক আছে, কখন কোন রকম হয়। দেখো, কালকে আমরা টেন্স শিখেছি, ওই টেন্সের ব্যবহারটা কাজে লাগাবো আমরা আজকে। কালকে আমরা কি টেন্সের গঠন শিখেছি, তাই না? আজকে আমরা এমন কিছু জানবো, ধরো আমরা রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে কিছু টেন্স মার্কার সম্পর্কে জানবো। দেখো টেন্স মার্কার, মার্কার মানে কি জানো, মার্ক করে, টেন্স কে মার্ক করে দেয়। ধরো তুমি যদি এভরিডে বা এভরিডে, ঠিক আছে, এই ওয়ার্ডটা কোনো বাক্যে দেখো, ওই বাক্যটা তুমি বুঝে নিবা যে ওই বাক্যটা কোন টেন্স আছে জানো, ওই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আছে। এই যে এইটা হলো টেন্স মার্কার, অর্থাৎ তুমি এই ওয়ার্ডটা দেখেই তুমি বুঝে গিয়েছো যে ওই বাক্যটা কোন টেন্সে হবে, ওই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। আর যখন বলছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তার মানে কি, গঠন হবে এরকম, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। এখানে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের সাথে এই যে মশের সাথে এস অথবা ইএস যোগ হবে। দেখেন এভাবে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এই ব্যাপারগুলো হলো টেন্স মার্কার, ঠিক আছে। এরকম অনেক টেন্স মার্কার সম্পর্কে জানবো, যে ওয়ার্ড গুলো থাকলে তুমি বুঝবা যে কোন টেন্স হবে, এবং টেন্স দিয়ে তুমি বুঝবা কি, টেন্স দিয়ে তুমি বুঝবা যে বাক্যের যে ভার্বের গঠনটা কেমন হবে। দেখো একটা জিনিস মনে রাখবা, একটা জিনিস সবসময় এভাবে শেখার চেষ্টা করবা যেন তুমি ভবিষ্যতে কাউকে শেখাতে পারো, ঠিক আছে। আমি জীবনে যা যা শিখেছি ছোটবেলা থেকে, আমি চেষ্টা করেছি এমন ভাবে শেখার যেন আমি সেটা শেখাতে পারি। আমি এখন কিন্তু তোমাদের শেখাচ্ছি, এই যে এই পড়াগুলো কিন্তু আমি 6-7 থেকে আমি ধরো আস্তে 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 আত্মস্থ করেছি। তো জিনিসগুলো আসলে ইম্পর্টেন্ট। দেখেন এরকম টেন্স মার্কার আমরা অনেক পাবো শুরুতে। দেখেন প্রথমে কিছু বেসিক জিনিস দেওয়া আছে,
খুবই বেসিক জিনিস যেগুলো তুমি একেবারে ক্লাস 2 থেকে জানো, ঠিক আছে? ওই জিনিসগুলো ওভাবে লাগবে না। উম, দেখো সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন এবং সিঙ্গুলার নাম্বার হবে, তবে ভার্বও ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারে হবে। যেমন আই এর সাথে যে এম বসবে, এটা তো তুমি ক্লাস 2 থেকে জানো। তারপর আই এর সাথে ফার্স্টে কি বসে? ওয়াজ বসে। আই এর সাথে যে ওয়্যার বসে না, এটা তো আমরা জানি, তাই না? তারপরে দেখো উই এর সাথে যে আর বসে, উই এর পরে কি তোমরা একটা ইজ লিখবা? বলেন তো, এরকম ভুল কারো হবে? বলেন তো, উই ইজ হ্যাপি কখনো লিখেছো? বলেন, উই ইজ হ্যাপি, এটা কি কখনো লিখেছো তোমরা? এটা আইডিয়াল ভর্তি গাইড, ঠিক আছে? আইডিয়াল যে তোমাদের ক্যারেক্টার গাইড আছে এটা এক্স্যাক্টলি, মানে এত সোজা জিনিস কিন্তু আমরা কিন্তু ভুল করি না। তো আমরা করবো খুবই সিলেক্টিভলি, ঠিক আছে? এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। সিঙ্গুলার ভার্ব দেখো, প্লুরাল ভার্ব এখানে বলছে প্লুরাল ভার্ব, তাহলে ভার্বের মধ্যেও কিন্তু সিঙ্গুলার আর প্লুরাল আছে, জানো? সিঙ্গুলার এবং প্লুরাল, এই ব্যাপারটা ভার্বের মধ্যে আছে। ভার্বও কিন্তু সিঙ্গুলার প্লুরাল হয় কিভাবে? দেখো, নিপা এন্ড লিজা, খুব বোঝার চেষ্টা করেন। নিপা এন্ড লিজা, এটা কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোশ্চেন। নিপা এবং লিজা, এখানে বলা আছে বি, মানে এখানে কি কি আছে? এখানে হলো বি ভার্ব আছে, ঠিক আছে? বি ভার্ব, বি বলতে বুঝিয়েছে বি ভার্ব। এখন বি ভার্ব কোনগুলো কালকে লিখে দিয়েছি। প্রেজেন্ট টেন্সে বি ভার্ব হলো am is are, পাস্ট টেন্সে was were, ফিউচার টেন্সে shall be will be, আর পাস্ট পার্টিসিপলে been। দেখেন, নিপা এবং লিজা, এখানে মেইন কথা তোমার এখানে ইজ হবে নাকি আর হবে, ঠিক আছে? এই যে দেখো, ইজ তুমি সিঙ্গুলার একজন হলে কি লিখতা? ইজ, এইটা হলো সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে? এখানে এই পার্সপেক্টিভে ইজ হলো সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল ভার্ব হলো আর। এই যে এই সিচুয়েশনে, ঠিক আছে? সিঙ্গুলার প্লুরাল বিষয়টা বুঝতে চেষ্টা করি। তো একাধিক করে তুমি যেটা উত্তর করবে ওইটা হলো কি? ওইটা হলো প্লুরাল। নিপা এন্ড লিজা, এখানে বি ভার্বের মধ্যে ইজ হবে নাকি আর হবে? বলেন তো অ্যান্সারটা কি হবে? সবাই উত্তর দাও। যখন এন্ড দ্বারা দুইটা আলাদা আলাদা সাবজেক্ট যুক্ত থাকে, তার পরের ভার্বটা সবসময় প্লুরাল অনুযায়ী লিখতে হয়। বুঝতে হবে যে এই সাবজেক্টটা হলো প্লুরাল, একের বেশি না। একের বেশি হলেই কিন্তু প্লুরাল হয়ে যাবে। ওকে, ওকে, ইনশাল্লাহ। আর রাহা বলেন, কি বুঝতে পারেন নাই? স্যার, হ্যাঁ হ্যাঁ, বলেন রাহা। আমি আসার আগে বৃষ্টি নামলো, এটার ইংরেজি কি ইট হ্যাড রেইনড বিফোর আই কেম হবে? হুম হুম হুম, ইট হ্যাড রেইনড বিফোর আই কেম, কারণ বৃষ্টিটা আগে নামছে, এই জন্য বৃষ্টিটা পাস পারফেক্ট। বুঝেছো? জি স্যার। স্যার, ওকে, হ্যাঁ বলেন। ক্লাসে একটু সম্পৃক্ত কোনো প্রশ্ন করো, যে জিনিসটা পড়াচ্ছে ওইখান থেকে প্রশ্ন করো, অথবা লাস্টে প্রশ্ন করো, ঠিক আছে? হ্যাঁ বলেন। পরীক্ষাতে যে ওয়ার্ড আসে, যে ওয়ার্ডের শব্দ লিখতে অর্থ লিখতে হয়, সেটা কি ইংরেজিতে না বাংলায় লিখবো? যদি বলে রাইট দ্য মিনিং ইন বেঙ্গলি, বা রাইট দ্য মিনিং যদি বলে, তোমরা বাংলা ভার্সনে যারা আছো তোমরা অবশ্যই বাংলাতেই লিখবা, ঠিক আছে? মিনিং মানে কি? অর্থই চাইছে, তোমার কাছে অর্থ চেয়েছে, ঠিক আছে? বাংলায় লিখবা, সমস্যা নেই। তারপরে দেখো, অয়েল এন্ড ওয়াটার, এখানেও কিন্তু জি এন্ড স্যার। দ্বারা দুইটা আলাদা আলাদা সাবজেক্ট যুক্ত আছে। সো এখানেও কিন্তু নট মিক্স দেয়া আছে, তাহলে কি এখানে হয় তোমার উত্তর হতে পারে ডাজ নট মিক্স অথবা ডু নট মিক্স। কোনটা হবে? ডাজ নট, তুমি জানো যে এস বা এস যুক্ত হয় একজনের ক্ষেত্রে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, কিন্তু এখানে সিঙ্গুলার ভার্বটা হবে না, এখানে এই জন্য ডু নট হবে অ্যান্সার। বুঝছেন? এরকম কিছু নিয়ম আছে। কিন্তু দেখেন, একটা জিনিস কিন্তু বুঝতে পারবেন দা এর ব্যবহার দিয়ে, ঠিক আছে? কিভাবে? দা হেডমাস্টার এন্ড চেয়ারম্যান ড্যাশ কামিং, ঠিক আছে? এখানে তাকে অ্যান্সার দেওয়া আছে দা হেডমাস্টার এন্ড চেয়ারম্যান ইজ কামিং, তাহলে কি এরা কি দুইটা আলাদা মানুষ নাকি এক মানুষ? বলেন তো, এরা দুইজন সেম মানুষ, ঠিক আছে? এরা যদি আলাদা হতো তাহলে এখানে একটা দা থাকতো, এখানে দা থাকলে, এখানে দা থাকলে এই জায়গাটা হয়ে যেত আর, ঠিক আছে? মানে এখানে যেহেতু দা প্রথমেই শুরুতে একটা আছে এবং ওইটা দিয়েই কাভার হয়ে গেছে, মানে হলো এরা সেম মানুষ, হেডমাস্টার যে, চেয়ারম্যানও সে। কিন্তু যদি দুইটা জায়গায় আলাদা আলাদা করে দা দা দাও, ঠিক আছে, তখন মানে দুইটা আলাদা মানুষ, হেডমাস্টার আলাদা মানুষ, চেয়ারম্যান আলাদা মানুষ। সো তখন আর হতো, বুঝতে পারছেন? আ গ্রেট প্যাট্রিয়ট অ্যান্ড স্টেটম্যান ড্যাশ লস টু বাংলাদেশ, ঠিক আছে? এখানে কি হবে? ড্যাশ লস ওয়াজ লস, ঠিক আছে? বিভার্ব আছে, সঠিক বিভার্বটা বসাইতে হবে।
এই যে ডেথ অফ মৌলানা ভাসানী মানে কি, এটা পাস্ট, পাস্ট জন্য এখানে আমরা পাস্ট বিভাগ বসিয়েছি, বুঝছো? এরকম অনেকগুলো রুলস আছে, আমি তোমাদেরকে কিছু পার্টিকুলার কিছু ব্যাপার শেখাবো। দেখো, মনে রাখবা যে এভরি, ঠিক আছে, এভরি, ইচ, এভরি, নো, ওয়ান অফ, এই সকল প্রোনাউনের পরে অলওয়েজ ভার্বটা সিঙ্গুলার হয়, মানে এখানে একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে যে ভার্বটা হইতো, বলেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে কি যুক্ত হয়? সবাই কমেন্ট করবেন, এই কোশ্চেনের কমেন্টের উত্তর সবাই দিবেন, কারণ এই জিনিস সবাই ভুল করো। যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে কি যুক্ত করি? এস অথবা ইএস, ঠিক আছে? এস অথবা ইএস। আর যদি বিভার থাকে তখন কি যুক্ত করি? বিভার থাকলে আমরা যুক্ত করি ইজ অথবা ওয়াজ, মনে থাকবে? বিভার থাকলে কি যুক্ত করি? সবাই আবার লেখেন, ওখানে যদি বিভার থাকে তখন আমরা কি যুক্ত করি? সবাই এটা কমেন্টে লেখেন, ইজ অথবা, বিভার থাকলে ইজ অথবা ওয়াজ। আর যে কোনো যদি ভার্ব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে তখন ভার্বের সাথে বেস ফর্মের সাথে এস বা ইএস যুক্ত হয়, ঠিক আছে? এই জিনিস জন্মে ভোলা যাবে না আজকের থেকে, ঠিক আছে? এই জিনিস ভুললে একদম ইউ আর ডুমড, ডুমড, আসলে ডুমড। এসএসসি বলো, এইচএসসি বলো, অ্যাডমিশন পরীক্ষা বলো, বা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, এই যে এটা তো সবচেয়ে নিয়ারেস্ট। সো এখানে বলেছে যে এই সকল যে প্রোনাউন আছে এগুলোর সাথে সবসময় ভার্ব কি হয়ে থাকে? ভার্ব সিঙ্গুলার হয়ে থাকে। আর সিঙ্গুলার ভার্ব বলেই এই জিনিসগুলোকে, ঠিক আছে? ভার্বের সাথে এস বা ইএস অথবা যে ইজ ওয়াজ, এগুলো হলো সিঙ্গুলার ভার্ব। তাহলে এভরিবডি আছে, এভরিবডি আমি কি জানছি? এভরিবডি থাকলে বা ইচ এগুলো থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। মানে সিঙ্গুলার ভার্ব মানে কি? এই যে ভার্বের বেস ফর্ম তার সাথে এস যুক্ত করে দিবেন। এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স, ওয়ান অফ দ্য গার্লস, এই যে ওয়ান অফ যদি থাকে, এখানেও কি বি আছে? বি মানে কি? এখানে ইজ অথবা ওয়াজ, যেহেতু এখানে ইয়েস্টারডে লেখা আছে, গতকাল লেখা আছে, তাই ইজ হবে না, ঠিক আছে? এখানে হলো কি ওয়াজ। দেখেন বুঝে বুঝে পড়লে সকল কিছুই সোজা, বুঝতে পারছেন? হুম, এই যে এখানেও আছে দেখো, ইচ বয় হ্যাজ আ পেন, এরকম হতে পারে। সঠিক সঠিক গুলো বুঝাই। দেখো, এইটার একটা কনফিউশনের জায়গা, রুল নাম্বার 8, এই জিনিসটা আমি দাগাই দিচ্ছি, এই পিডিএফটা দিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? গুরুত্বপূর্ণ গুলো আমি দাগাই দিচ্ছি। ইজ বা ওয়াজ এর একটা এক্সাম্পল দিলাম। ওয়াজ, এখন ইজ হবে নাকি ওয়াজ হবে এটা তোমাকে বাক্য দেখে বুঝতে হবে, বুঝছো? ইজ হবে নাকি ওয়াজ হবে এটা বাক্য দেখে বুঝতে হবে। ইফ আই ওয়্যার, মূল আপনি একটা ভালো কোশ্চেন করেছে, ইফ আই ওয়্যার তাহলে কেন হয়? ইফ আই ওয়্যার আবার মনে রাখবেন যে কোনো ইমাজিনারি সিচুয়েশনে ওয়্যার হয়, যেটাই সাবজেক্ট যাই হোক না কেন, ঠিক আছে? এখানে যদি সিচুয়েশনটা ইমাজিনারি বা কল্পনা হয় তোমার, তাহলে ওইখানে বিভার যাই থাকুক না কেন, সাবজেক্ট যেই থাকুক না কেন, ওয়্যার হয়, ঠিক আছে? আই এর সাথে কিন্তু কখনো ওয়্যার হয় না ইউজুয়ালি, কিন্তু এইটা এই কারণেই হয় কারণ এই সিচুয়েশনটা ইমাজিনারি, ইমাজিনারি। ওইটা পরের বিষয়, পরে আসবে, ঠিক আছে? দেখেন এইটা দেখেন, ইট ইজ ড্যাশ, এভাবে কিন্তু অনেক সময় বাক্য আছে, ইট ইজ আই হু ড্যাশ টু ব্লেম, ঠিক আছে? অথবা ইট ইজ ইউ হু টু হ্যাভ ডান ইট, ঠিক আছে? এখন যখন এরকম ইটি ড্যাশ তারপরে হু দ্বারা যুক্ত থাকে, এরকম রিলেটিভ প্রোনাউন দ্বারা যুক্ত থাকে, আমরা প্রোনাউনে পড়েছি না রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন কিন্তু এখানে ইউজ হয়েছে। এরপরে যে ভার্বটা বসবে এটা কোন সাবজেক্ট অনুযায়ী বসাবো বলো তো? ঠিক আগে যে সাবজেক্টটা আছে আই, আই এর সাথে বিভার কোনটা বসে বলো তো? এম, ইজ নাকি আর? আই এর সাথে কি বসাই তা নর্মালি? তুমি কি আই ইজ এ বয় লেখো? আই এম লেখো, তাই না? এই জন্য দেখো আই, আই এর সাথে যা বসছো তুমি ওইটাই বসাই দিয়েছো। তারপর ইট ইজ ইউ, ইউ এর পরে হ্যাভ লেখো না হ্যাজ লেখো? এই যে হ্যাভ ভার্ব আছে, ঠিক আছে? ইউ এর পরে আমরা কি লিখি? হ্যাভ লিখি না হ্যাজ লিখি? ইউ এর পরে হ্যাভ লিখি। ইট ইজ ইউ হু হ্যাভ ডান ইট, সো এখানেও কিন্তু এরকম। গুরুত্বপূর্ণ গুলো তোমাদের মার্ক করে দিব, মূলত সবই তোমরা পড়ছো কম বেশি। দেখেন কিছু কিছু কনফিউজিং জায়গা আছে, যেমন এইরকম জায়গাগুলো, ঠিক আছে? এখানে বলেছে অ্যারাবিয়ান নাইটস ড্যাশ আ গুড বুক। এখন অ্যারাবিয়ান নাইটস এটা কিন্তু অনেকগুলো রাত বোঝাচ্ছে না, অ্যারাবিয়ান নাইটস হলো একটা বইয়ের নাম, ঠিক আছে? এটা একটা সিঙ্গেল বইয়ের নাম, এটা কিন্তু সিঙ্গুলার একটা সাবজেক্ট, এই জন্য এখানে আপনাদের কি হবে? ইজ হবে, বুঝছেন?
এখানে কিন্তু অনেকগুলো রাত বোঝাচ্ছে না, অ্যারাবিয়ান নাইটস একটা বইয়ের নাম, ঠিক আছে? ওকে, ইয়েস। হ্যাঁ, আমি বুঝে বুঝে তোমাদের পড়াচ্ছি। তারপরে দেখেন এই জিনিসগুলো, 100 মাইলস নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট বা কোয়ান্টিটি যখন বোঝায়, ঠিক আছে, সেটার সাথে সিঙ্গুলার হয়, যদিও বেশি, ঠিক আছে। 10 কিলোগ্রাম ড্যাশ নট হেভি ওয়েট ইজ নট হেভি ওয়েট, ঠিক আছে, আর হবে না কিন্তু। নির্দিষ্ট কোনো দূরত্ব, নির্দিষ্ট কোনো ওজন, নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট যখন বোঝায়, ওইটার সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব ইজ অথবা ওয়াজ পরিস্থিতি বেশি, ঠিক আছে। টেন্স অনুযায়ী তুমি ইজ বা ওয়াজ বসাবা, কিন্তু কখনোই কি বসাবা না, আর বসাবা না, ঠিক আছে, বা ওয়্যার বসাবা না, প্লুরাল বসানো যাবে না, এগুলো হবে না, ঠিক আছে। তারপরে গুরুত্বপূর্ণ কিছু জিনিস পড়াইতে চাচ্ছি, আমি এগুলো সব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা, আমি রাইট ফর্ম ভার্বে যাইতে চাচ্ছি। 1 মিনিট। টেন্স মার্কার, টেন্স মার্কার, এই যে ফ্রম দিস পার্ট আমরা পেয়েছি, এই যেগুলো নাম্বার 23 থেকে আমাদের টেন্সের যে বিষয়গুলো, টেন্স শিখেছি তো, টেন্সের রাইট ফর্ম ভার্ব গুলো আমাদের ক্লিয়ার করতে হবে। দেখেন, কোন সেন্টেন্সে টেন্স যদি প্রেজেন্ট ইনডেফিনাইট হয়, এটা এটা আমরা জানি, প্রেজেন্ট ইনডেফিনাইট থাকলে সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, এটা আমি কিন্তু তোমাদের বুঝে দিচ্ছি, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, যেমন দা বয়, এ কয়জন, থার্ড পারসন এবং একজন, সো এখানে গো এর সাথে কি হবে, গোস, ঠিক আছে। তো হি ইন দ্য মর্নিং বলা আছে, সে ওঠে, তাহলে কি গেটস, ঠিক আছে। তারপরে এবার দেখো, এটা ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য যখন বোঝায়, তখন ওইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তোমাকে যখন বলছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি বলছে, সাবজেক্ট প্লাস V1, এটা হলো গঠন, ঠিক আছে, ওই বাক্যের। যেমন ধরো ইউনিভার্সাল ট্রুথ, এগুলো তো ইউনিভার্সাল ট্রুথ না বাবা, ভুল করছে, এগুলো ইউনিভার্সাল ট্রুথ না। যেমন দ্য সান, আমি কালকে শিখিয়েছিলাম দ্য সান ড্যাশ, ধরো আমি বলেছি রাইজ ইন দ্য ইস্ট। এখন বলেন এখানে ভার্বটা কি হবে, দ্য সান রাইজ ব্র্যাকেটে ইন দ্য ইস্ট, কি হবে বলেন তো? রাইজেস, এক্স্যাক্টলি। এখানে রাইজেস হবে, কারণ দ্য সান হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং এই জিনিসটা হলো ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ সবসময় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, মানে সাবজেক্ট প্লাস V1, সাবজেক্ট আছে তারপরে V1। ওকে, দেখো কিছু কিছু ওয়ার্ড, অলওয়েজ, ইউজুয়ালি, রেগুলারলি, নর্মালি, জেনারেলি, ডেইলি, অফেন, অকেশনালি, সামটাইমস, টুয়াইস, থ্রাইস, on Friday বা on any day, every day, every night, every hour, every week, every year, এই ওয়ার্ড গুলো হলো, আমি সেই যে বলেছি টেন্স মার্কার, মনে আছে? টেন্স মার্কার এগুলো কি করে, এগুলো টেন্স মার্ক করে দেয় তোমার, ঠিক আছে, টেন্স মার্ক করে দেয়। কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এগুলো যদি থাকে মনে রাখতে হবে, এই ওয়ার্ড গুলো মনে রাখতে হবে, এই ওয়ার্ড গুলো থাকলে অলওয়েজ বাক্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, ঠিক আছে। ওকে, যেমন দেখো রাব্বি অথবা হি অথবা সি অলওয়েজ আছে, ঠিক আছে। এখন দেখো সলভ করবে কিভাবে, তুমি যখন বাক্যের মধ্যে দেখবা যে অলওয়েজ আছে, তখনই তুমি আগে দেখবা যে যেহেতু অলওয়েজ আছে, তুমি বুঝে নিবা যে এই বাক্যটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয়, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এগুলো, তাহলে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অনুযায়ী কি হবে, এখানে ডিস্টার্বস হবে। দেখো টেন্সটা কিভাবে ইউজ করতেছো তুমি রাইট ফর্ম অফ ভার্বে, দেখো টেন্স না শিখলে কিন্তু এটা তুমি কখনোই করতে পারতা না, ঠিক আছে। আইডিয়ালি 90টা নিয়ম আছে, সবগুলো কি পড়তে হবে কম বেশি, ঠিক আছে, আমি তোমাদের দাগাই দিচ্ছি, ওইগুলো পড়বে লিস্ট, লিস্ট, ঠিক আছে, লিস্ট। এবার নেগেটিভ, ঠিক আছে, নেগেটিভ বা ইন্টারোগেটিভ যখন করা হয়, তখন আসলে ভার্বের গঠন কেমন হয়, এটাকে আমাদের জানতে হবে। আমি বললাম যে আই লাইক ইট, ঠিক আছে, এইটা যখন আমি নেগেটিভ করব, ঠিক, নেগেটিভ ট্রান্সফরমেশন না, আমি একদম নেগেটিভ বানাই দেবো এই বাক্যটাকে, ঠিক আছে। তখন আমরা কিভাবে করি বলেন তো, আই ডু নট বা ডোন্ট লাইক ইট, ডোন্ট লেখাটা ফর্মাল না, ঠিক আছে, এভাবে লিখবা ডু নট লাইক ইট। সো যখন আমি নেগেটিভ করি তখন আমার কি ডু ভার্ব আসে, তাই না?
ডু ভার্ব আসে। চিন্তা করেন, খুবই ইজি জিনিস, খুবই সহজ জিনিস, ঠিক আছে। এখন এটা যদি হি থাকতো তখন কিভাবে হতো? হি লাইকস ইট, হি লাইকস ইট। এখন বলেন এটা নেগেটিভ কিভাবে হয়? দেখি আপনারা সবাই উত্তর দেন। জি না, ঘোলা হয় নাই, দেখা যাচ্ছে। এক্স্যাক্টলি, দেখো এখানেও ডু ভার্ব আসবে, বাট একটু চিন্তা করবা যে হি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এখানে হি ডু নট হয় না, হি ডাজ নট হবে, তাই না? ডাজ নট লাইক ইট, আর এখানে কিন্তু লাইকস হবে না, ঠিক আছে। তুমি যখন একটা এস যুক্ত করে দিবা, এখানে এস বাই এস যুক্ত করে দিবা, তখন আর কিন্তু এখানে আর দিতে হবে না, ঠিক আছে। এই জায়গায় কিন্তু আর তোমাকে দিতে হবে না। তো এগুলো খুবই বেসিক, বাট তোমাদের ম্যাক্সিমামের খাতায় আমি ভুল পাবো জানো। তোমাদের রিটেনে তোমরা প্যারাগ্রাফ লিখতে গেলেই তোমরা এই টাইপের জিনিস ভুল করো। Zulkarnain, what is your problem? Do you have any problem, Zulkarnain? Zulkarnain, একটু আনমিউট করো তো। স্যার ভুলে হয়ে গেছে। ভুলে হয়ে গেছে, বাট ভুলে যেন এগুলো না হয়, ক্লাস করতে হবে মনোযোগ দিয়ে। বাবা মা কষ্ট করতেছেন ক্যারেট কলেজে পড়ানোর জন্য, তুমি কষ্ট না করলে চান্স পাবো না, সিম্পল। রিয়েলিটিটা খুবই কঠিন, ঠিক আছে। মুখে মধুর মধুর কথা বলে আসলে লাভ নাই। তোমরা যারা হার্ড ওয়ার্ক করবা, যারা মনোযোগ করবা, যারা টেবিলে বসে পড়াশোনা করবা পার্টিকুলারলি, যেখানে একটা কথা বলি কি জানো, বিছানায় এসে পড়াশোনা হয় না। ইফ ইউ থিঙ্ক যে তুমি পারবা, যে নো ওয়ান এভার কুড, মনে রাখবা, ঠিক আছে। তুমি কোনো সুপার হিউম্যান না, তাই যদি তুমি বিছানায় শুয়েই পড়তে চাও, মোটামুটি শিওর বলতে পারি তোমারও পড়া হবে না, ঠিক আছে। এখন দেখেন টেন্সের ক্ষেত্রে ইন্টারোগেটিভ কেমনে করে। ইন্টারোগেটিভ, ঠিক আছে। আমরা তো নেগেটিভ করলাম, ধরো আমি সেম বাক্য করে নিব, ধর আই লাভ ইট, ঠিক আছে, আই লাভ ইট। এখন ইন্টারোগেটিভ এর ক্ষেত্রে দেখো আমাদের কি আসবে? ডু ভার্ব আসবে। এটা ইন্টারোগেটিভ কেমনে করবো বলেন? এটা ইন্টারোগেটিভ, সবাই চ্যাট বক্সে বলেন। আমি এটা ভালোবাসি, মানে আমি কি এটা ভালোবাসি, এক্স্যাক্টলি, ডু আই লাভ ইট। তোমাদের মধ্যে অনেকেই ভালো পড়াশোনা করো, ডু আই লাভ ইট। এখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেও ওই আগেরটার মতোই হবে। ধরো আছে যে হি লাভস ইট, ঠিক আছে, হি লাভস ইট, এইটার ইন্টারোগেটিভ হবে ডাজ হি লাভ ইট, তাই না? দেখো মনে রাখবে এই জিনিস কখনোই ভুল করা যাবে না। তুমি শুরুতে যদি ডাজ বসাও বা ইএস যুক্ত কোনো ওয়ার্ড বসাও, এখানে কিন্তু আবার বসাবো না, ডাবল বসাবা না, ঠিক আছে। তখন কিন্তু এই জায়গায় আর থাকবে না। ওকে, এটা কিন্তু খুবই ক্লিয়ারলি মনে রাখতে হবে আমাদের, ভুল যেন না হয় কোনোভাবেই। ওকে ওকে, এই জিনিসটা মূলত এই জায়গায় বলা আছে, এই জিনিসটা আমরা শিখে গিয়েছি অলরেডি। দেখো উই কি, উই নট লাইক মানে কি, উই ডু নট লাইক, মানে মেইনলি স্ট্রাকচারটা শিখতে হবে আমাদের। তো এই স্ট্রাকচারটা আমি দাগাই দিই, আমি তোমাদের খুব তাড়াতাড়ি দাগাই দিব বেসিক্যালি যা যা লাগে, ঠিক আছে। আর ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে একই ভাবে হয়, হোয়াই ডু ইউ ওয়ান্ট, হোয়াই ডাজ শি ওয়ান্ট, ঠিক আছে। আগে ডাব্লিউএইচ কোশ্চেনটা হয়, ডাব্লিউএইচ ওয়ার্ডটা হয়, তারপরে কোশ্চেনের গঠন যেটা সেইটাই। আচ্ছা ডোন্ট কেন হলো না, খুব ভালো কোশ্চেন। ডোন্ট আই লাভ ইট, ঠিক আছে। না না না, ওইটা মিন করি নাই, আমি ডিরেক্ট ইন্টারোগেটিভ বানাতে বলছি, তোমাকে ইন্টারোগেটিভ নেগেটিভ করতে বলি নাই তো, এই জন্য ডোন্ট হয় নাই। তোমাকে কি বলেছি, ইন্টারোগেটিভ করো ডিরেক্ট, ঠিক আছে। ডোন্ট হইলেও ওইটা কি সেন্টেন্সের গঠনটা আমি শেখাচ্ছি তোমাকে। তারপরে এই দেখেন খুবই গুরুত্বপূর্ণ রুল, লাস্ট মোমেন্টের সাজেশন ধরে নাও, ঠিক আছে। এই দেখো কয়েকটা টেন্স মার্কার, এগুলা নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, এই জিনিসগুলো যদি থাকে, এই জিনিসগুলো কি টেন্স মার্কার। টেন্স মার্কার, এটা কিসের টেন্স মার্কার? প্রেজেন্ট
কন্টিনিউয়াস টেন্সে, ঠিক আছে। নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, এগুলো যদি থাকে তখন এই বাক্যটা কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। দেখো আমি তোমাকে বললাম, ধরো আহ আলিফ, আলিফ ব্র্যাকেটে প্লে নাও, তাহলে কি হবে বলেন? আলিফ ব্র্যাকেটে প্লে নাও, আলিফ ব্র্যাকেটে প্লে নাও, এক্স্যাক্টলি ইজ প্লেইং। এখন ইজ প্লেইং হবে, এম প্লেইং হবে, না ইজ আর প্লেইং হবে, এটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপরে। আলিফ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ইজ প্লেইং হবে এখানে উত্তর আপনাদের, ইজ প্লেইং। ওকে, আশা করি এই জিনিসটা বুঝতে পারছি। সো এখানে যাই হোক না কেন, তুমি টেন্স বুঝে, সাবজেক্ট বুঝে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা লিখে দিতে হবে, ঠিক আছে। সাবজেক্টটা ধরো কনসিডারেশন রাখতে হবে। এখানে কিন্তু আই যদি থাকতো, ঠিক আছে, আই থাকলে কি হতো, অ্যাম প্লেইং হয়ে যেত কিন্তু। সো তোমার কিন্তু টেন্স খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদের জন্য। ইসপ্লে না জাকারিয়া, আমি কিন্তু অলরেডি শিখেছি কন্টিনিউয়াস টেন্স মানে কি। এই যে এটা কিন্তু তোমার ভুল কেন হলো জানো, আমি তোমাকে ধরিয়ে দিই। ভুলটা কেন হলো জানো জাকারিয়া? ভুল হতে পারে, নর্মাল। ভুলটা হয়েছে কারণ তুমি টেন্সের সঠিক স্ট্রাকচার জানো না। কালকে পড়াটা ভালো মতো করে পড়ে নিতে হবে, বুঝছো? যেমন দে ওয়াচ টিভি অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট আছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর দে এর সাথে কি হয়, আর হবে, তাই না? দে আর ওয়াচিং টিভি অ্যাট দিস মোমেন্ট, বেসিক্যালি এগুলাই। দেখো পাস্ট কন্টিনিউয়াস হয় কখন, পাস্ট কন্টিনিউয়াস হয় যখন দেন, এট দ্যাট মোমেন্ট, এইগুলো থাকে, ঠিক আছে। এট দ্যাট মোমেন্ট বা এট দ্যাট টাইম এগুলো থাকে, তখন পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার, সাবজেক্ট অনুযায়ী, ঠিক আছে, সাবজেক্ট অনুযায়ী যেটা বসে, প্লাস ভার্ব প্লাস আইএনজি, এগুলো। সো এটা কিভাবে বুঝবো, দেখো শিপা রিড দেন, দেন আছে মানে কি পাস্ট কন্টিনিউয়াস হবে। শিপার সাথে কি ওয়াজ হয় না ওয়্যার হয়, শিপা ওয়াজ রিডিং দেন, দেখেন তো মিলছে কিনা উত্তরের সাথে, ওয়াজ রিডিং, জি মিলেছে, তাই না? এই পিডিএফটা একটু খোলা, তো একটু প্যারা হতে পারে। তবে এট দ্যাট টাইম দেখেন এখানেও কিন্তু পাস্ট কন্টিনিউয়াস, সনি ওয়াজ সিঙ্গিং আ সং, ঠিক আছে। সো এগুলো কিন্তু টেন্স মার্কার, টেন্স মার্কার গুলো মুখস্থ রাখতে হবে যে কোনটা থাকলে কি হয়। তারপরে দেখো অ্যাক্টিভ সেন্টেন্সে একটা জিনিস বলেছিলাম মনে আছে, ভি থ্রি এর আগে সবসময় কোন ভার্ব বসে, মনে করো তো পারফেক্ট টেন্সে ভি থ্রি এর আগে অক্সিলারি কোন ভার্ব বসে, সবাই চ্যাট বক্সে উত্তর দেন একটু। ভি থ্রি বা পাস্ট পার্টিসিপেলের আগে কোন ভার্ব বসে? হ্যাভ, হ্যাভ এক্স্যাক্টলি, হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ অথবা হ্যাড, তাই না? হ্যাভ ভার্ব বলতে সবগুলোকেই বোঝাচ্ছে কিন্তু, হ্যাভ হ্যাজ অথবা হ্যাড বসে, ঠিক আছে। তুমি যদি এরকম দেখো, আই হ্যাভ অক্সিলারি ভার্ব, তারপর একটা মেইন ভার্ব আছে, ধরো হ্যাড, তারপরে একটা মেইন ভার্ব আছে, দেখো হ্যাড তারপরে মেইন ভার্ব, অলওয়েজ এই ভার্বটার কি হবে, ভি থ্রি হবে। এই এই যে ডু ভার্ব, এই ডু ভার্বের কি ভি থ্রি হবে, কারণ অ্যাক্টিভ সেন্টেন্সে, অ্যাক্টিভ বাক্যতে অলওয়েজ অক্সিলারি হ্যাভ ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, যেটাকে আমরা বলি পারফেক্ট টেন্স। হতে পারে পাস্ট পারফেক্ট, হতে পারে প্রেজেন্ট পারফেক্ট, হতে পারে ফিউচার পারফেক্ট। বুঝতে পারছেন? এভাবে শর্ট ভাবে একদম মনে রাখতে হবে। ইভেন দেখো হ্যাভিং এর পরেও, হ্যাভিং এর পরেও যদি কোনো একটা ভার্ব থাকে ওইটা তুমি ভি থ্রি লিখে দেবো, মনে রাখবা যে হ্যাভ ভার্বের সাথে সম্পর্ক কার বেশি, হ্যাভ ভার্বের সাথে ভি থ্রি এর কানেকশন সবচেয়ে বেশি, ঠিক আছে। এই যে এইটা খুব গুরুত্বপূর্ণ, রুল থ্রি, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি, এভার, নেভার, এগুলোর পরে অলওয়েজ কি হয় জানেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় এগুলোর সাথে, এগুলো টেন্স মার্কার যেগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইন্ডিকেট করে। যেমন আই হ্যাভ অলরেডি, ঠিক আছে, এখানে দেখো এই বাক্য কি আছে, অলরেডি আছে, অলরেডি থাকলে কি হয়, প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি বলেন তো দ্রুত, কমেন্ট বক্সে প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার সবাই লিখেন, লিখেন, লিখেন। পিডিএফ কি দেওয়া যাবে? ইয়েস, পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে, আজ ক্লাসের পরে পিডিএফটা দিয়ে দিব। এই জন্যই তো দাগাইতেছি তোমাদের জন্য, নাইলে এত বড় 90টা রুলের মধ্যে থেকে দাগাইতাম নাকি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার এখন একজন লিখতে পারলেন না, এই যে লিখছেন, মুনিপ লিখছেন সবার আগে, সাবজেক্ট প্লাস সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি থ্রি, ঠিক আছে। অর্থাৎ এই ওয়ার্ড গুলো যদি থাকে বাক্যে, তুমি অবশ্যই তখন বাক্যের স্ট্রাকচারটা হবে কেমন,
বাক্যের স্ট্রাকচারটা হবে এই যে এমন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। দেখেন আই হ্যাভ অলরেডি, এই যে হ্যাভ আছে, দেখো হ্যাভ এর জন্য এই যে এখানে V3, ঠিক আছে? ওয়েল, সমস্যা নাই। দেখেন হাসান হ্যাজ জাস্ট, হ্যাজ আছে, জাস্ট আছে, এখানে V3, কামের V3 কি কাম, কেম, কাম, ঠিক আছে? সো ঠিকই আছে। আর ইয়েস্টারডে আগের, ঠিক আছে, পাস্ট রিলেটেড যে কোনো ওয়ার্ড যদি থাকে বা টাইম থাকে তখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স লিখি, পাস্ট ইনডিফিনিট। দেখেন এগো, লং, সিন্স, ওয়ান্স আপন এ টাইম বলি না, ওয়ান্স, লাস্ট উইক, লাস্ট যুক্ত যে কোনো ওয়ার্ড এগুলো যদি থাকে এটাও গুরুত্বপূর্ণ, এটা আমি আপনাদের দাগিয়ে দিই। ওয়েল ওয়েল ওয়েল, এরকম আরো আছে, একদিন হয়তো শেষ হবে না, আজকে বিশেষ করে শেষ তো হবেই, তাই না? 40 হয়ে গেছে। দেখেন দেখো সিন্স এবং ফর এর ব্যবহার আমরা করেছিলাম, মনে আছে? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স মর্নিং, এরকম যদি ফর 7 ডেজ এটা যদি থাকে তখন ওই কন্টিনিউয়াস টেন্সটা অবশ্যই পারফেক্ট কন্টিনিউয়াস এর গঠনে লিখতে হয়। দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর গঠন কেমন? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ বিন, তাই না? বিন আছে প্লাস ওয়ার্ড প্লাস আইএনজি, মনে রাখতে হবে। সো দেখেন সিন্স ফর এগুলো যদি থাকে, ইট হ্যাজ বিন রেডিং, তারপরে ফর 7 ডেজ হি হ্যাজ বিন সাফারিং ফর 7 ডেজ, এরকম আমরা রুল গুলো ব্যবহার করি। সমস্যা নাই। পাস্ট পারফেক্ট টেন্স, এই যে পাস্ট পারফেক্ট টেন্স কোথায় হয়, খুব গুরুত্বপূর্ণ রুল, ঠিক আছে? খুবই মজার একটা উপায় শিখাই। যদি তুমি দেখো যে দুইটা ঘটনা ঘটছে অতীতে, আমি কালকে বলছিলাম দুইটা ঘটনার মধ্যে যে কাজটা আগে হয় ওই কাজটা কি? পাস্ট পারফেক্ট। যেমন দ্য ডক্টর কে, ডক্টর ব্র্যাকেটে কাম বিফোর দ্য পেশেন্ট ডাইড, অর্থাৎ দুইটা কাজ হয়েছে। 1 নাম্বার ডাক্তার আসছে আর পেশেন্ট মারা গেছে। এখন কোন কাজটা আগে হয়েছে চিন্তা করেন। ডাক্তার আসছে বিফোর, মানে ডাক্তার আসছে বিফোর দ্য পেশেন্ট ডাইড, মানে পেশেন্ট মারা যাওয়ার আগে ডাক্তার আসছে, মানে ডাক্তার আগে আসছে তারপর পেশেন্ট মারা গিয়েছে, ঠিক আছে? সো তুমি এখানে বুঝতে পারছো, নর্মালি চিন্তা করলেও তুমি বুঝতে পারছো এটা হবে পাস্ট পারফেক্ট। ডাক্তার এখানে হ্যাড কাম হবে, আর এখানে পেশেন্ট শুধু ডায়েরি আছে, ঠিক আছে? শুধু ডায়েরি আছে। এবং এটা মনে রাখার সবচেয়ে ভালো উপায় কি জানো? বিফোর এবং আফটার দিয়ে মনে রাখবা। বিফোর এর আগে পাস্ট পারফেক্ট হয়, বিফোর মানে কি, বিফোর মানে আগে, এবং বিফোর এর আগে কি হয়? পাস্ট পারফেক্ট হয়, এবং আফটার এর পরে কি হয়? পাস্ট পারফেক্ট। এদিকে তুমি সো অর্থ না ভেবেও তুমি এটা উত্তর করতে পারবা। বিফোর এর আগে পাস্ট পারফেক্ট বসাই দিবা, ঠিক আছে? পাস্ট পারফেক্টের ফর্মুলাটা কি বলেন তো? পাস্ট পারফেক্ট আমরা কিভাবে বুঝি? পাস্ট পারফেক্টের রূপটা কেমন, ফর্ম কেমন, স্ট্রাকচার কেমন? কমেন্ট বক্সে লেখেন। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিতরে, এক্স্যাক্টলি। সব শেষ হবে না আজকে, তোমাকে বাট এই জিনিসটা খুব ভালো মতো বোঝাই দেই, ঠিক আছে? দেখুন খুব ইন্টারেস্টিং একটা উপায় দিয়ে বুঝাই দিই। দ্য ডক্টর ডায়েট, ব্র্যাকেটে রাইট, ঠিক আছে? আফটার দ্য পেশেন্ট, মজা করে লিখছি কিন্তু, ঠিক আছে? সিরিয়াসলি নিও না। পেশেন্ট ব্র্যাকেটে কাম। তাহলে একটু চিন্তা করেন এই রাইট ফর্ম ভার্ব গুলো কিভাবে বের করবেন, অ্যান্সারটা লেখেন তো কমেন্ট বক্সে। ডাই এর সঠিক ফর্ম কি হবে এবং কামের সঠিক ফর্ম কি হবে? দেখেন অলরেডি কিন্তু দুইটা লিখবেন। 1 নাম্বার 1 দিয়ে লিখবেন এটার অ্যান্সারটা, 2 দিয়ে লিখবেন এটার অ্যান্সারটা, ঠিক আছে? চ্যাট বক্সে লেখেন তো, দেখি কেমন পারেন আপনারা। ডায়েট হ্যাড কাম, হ্যাড ডায়েট কেম, ওয়ান ডায়েট টু কেম। জারিন এবং সামিউল বাশার, অবশ্যই দুইটা সেম হয় না, একই বাক্যে দুইটা সেম টেন্সের ভার্ব হয় না কিন্তু, ঠিক আছে? তো তুমি একটু ঠিক করো। তো ডাইড এবং কেম যদি দাও তাহলে দুইটাই তো পাস্ট ইনডিফিনিট হয়ে গেল। অতীতকালে দুইটা কাজ ঘটছে, কোনো একটা আগে পরে তো ঘটছে। অতীতকালে দুইটা কাজের মধ্যে আগেরটা কিন্তু পাস্ট পারফেক্ট লিখতে হয়, অর্থাৎ এখানে একটা পাস্ট পারফেক্ট হবে, একটা পাস্ট ইনডিফিনিট হবে। এখন কোনটা কোনটা হবে এটাই তোমার কাজ।
আমি আবার বলছি, আপনারাও এটা লিখেছো, ওয়ান ডাইড টু কাম লিখেছো। আহ আচ্ছা, কাম লিখেছো, আচ্ছা ঠিক আছে, দেখলাম। হ্যাঁ, কামকে। এবার সবাই উত্তর বন্ধ করেন এবং আমার কথা শোনেন, ঠিক আছে? এইরকম প্রশ্ন যখন আসবে, আমি আজকে কিছু তোমাকে গুরুত্বপূর্ণ হ্যাক শেখাবো, ঠিক আছে? হ্যাক, হ্যাক বলি না, ট্রিক, ট্রিক শিখাবো। তুমি বুঝতে পারছো, এখানে দুইটা কাজই আছে, দুইটাই আগে ঘটছে, মানে অতীতে ঘটেছে, পাস্টে ঘটেছে। এখন বিফোর বা আফটার দিয়ে যদি এরকম বাক্য যুক্ত থাকে, ঠিক আছে, বিফোর বা আফটার দিয়ে, মনে রাখবেন, বিফোর এর আগে এবং আফটার এর পরে, ঠিক আছে? বিফোর মানে কি বলতো? বিফোর শব্দের মানেও কিন্তু আগে। তো মনে রাখবো, বিফোর এর আগে এবং আফটার মানে কি পরে, এবং আফটার এর পরে কি বসে? পাস্ট পারফেক্ট টেন্স বসে। যখন এভাবে যুক্ত থাকবে, নিঃসন্দেহে তুমি এভাবে লিখে দিবা যে বিফোর এর আগে মানে বিফোর এর লেফটে এবং আফটার এর রাইটে মানে আফটার থেকে আফটার এর রাইট সাইডে, ঠিক আছে? পাস্ট পারফেক্ট এর স্ট্রাকচারটা কেমন? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি। দেখেন, তাহলে এখানে আফটার আছে, আফটার আছে, ঠিক আছে? এখানে দেখেন, সব মুছে দেখি, আফটার দ্য পেশেন্ট। তাহলে এখানে অ্যান্সার কি হবে? যেহেতু এখানে আফটার আছে, আফটার এর পরে হচ্ছে কি হবে? কাম আছে, এটা হবে হ্যাড কাম, তাই না? আফটার এর পরে পাস্ট পারফেক্ট। আর একটা পাস্ট পারফেক্ট যখন হয়ে যাবে, অপরটা তুমি নিঃসন্দেহে পাস্ট ইনডিফিনাইট লিখে দিবা। পাস্ট ইনডিফিনাইট লিখলে কি হয়? দ্য পারসন ডাইড। তো এইটা কারেক্ট করার উত্তর দিয়েছো তোমরা, সঠিক, ঠিক আছে? দ্য ডক্টর ডাইড আফটার দ্য পেশেন্ট হ্যাড কাম। বুঝতে পারছেন? জীবনে আর কখনো ভুল হবে? বলেন। ইনশাল্লাহ ভুল হবে না, ঠিক আছে? বিফোর এর আগে এবং আফটার এর পরে পাস্ট পারফেক্ট। আরেকটা আরেকটা ইয়া করি। আই আই ডিড, ঠিক আছে, আই, আচ্ছা, একটা জিনিস দেখাই। আই নট টেক হোয়াইট বোর্ড কে অন করেছো? তুমি কি ভাবো যে আমরা কিছু দেখতে পাই না বা আমি কিছু দেখি না? ক্লাসের মধ্যে পড়াশোনা বাদ দিয়ে এগুলো করলে আসলে কোনো লাভ নাই, বুঝছো? দেখ, আই নট ইট, একটা তো প্রশ্নের, বিশেষ করে যারা ক্লাসে এই দুষ্টামি গুলো করো, তোমরা কিন্তু একটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে না। দেখে, এই প্রশ্নের সঠিক উত্তর যে দিতে পারবে, আমি বুঝবো যে সে আসলে তার বেসিক ক্যারেট কলেজে চান্স পাওয়ার মতো, সত্যি এমন একটা প্রশ্ন দিব, ঠিক আছে? দেখি কে পারে। আই ড্যাশ নট ইট মাই ডিনার বিকজ, এখানে কিন্তু বিফোর বা আফটার না দিয়ে না, এখানে তোমাকে চিন্তা করতে হবে। আই অলরেডি হ্যাড মাই মিল। দেখো, আমি ডিনার খাই নাই। দেখো ভার্ব কোন কোন জায়গায়, একটা হলো এই যে নট ইট, ঠিক আছে, এটা নেগেটিভ ইট, ঠিক আছে, এটা এক নাম্বার। আমি খাই নাই কারণ আমি তার আগেই, আই অলরেডি হ্যাড, এখানে হ্যাড কিন্তু খাওয়া অর্থে, ঠিক আছে, এটা এখানে কিন্তু খাওয়া অর্থে, ঠিক আছে, হ্যাড মাই মিল, ঠিক আছে? সো তোমাদের কি মনে হয়, এক নম্বরের উত্তর কি হবে আর দুই নম্বরের উত্তর কি হবে? ডোন্ট কিভাবে তাসিন, তুমি যে ডোন্ট লিখেছো, ডু নট, ঠিক আছে, ডু নট এটা কি কখনো পাস্ট প্রেজেন্টে বসে? চিন্তা করো তো। ডিডেন্ট ইট হ্যাড স্মেল, স্মেল কই থেকে আসলো? এখানে তো মেইন ভার্বই হ্যাড, ঠিক আছে? এখানে কিন্তু আমি আমার তোমাকে হিন্ট দিয়ে দিলাম, কিন্তু এখানে কিন্তু মেইন ভার্বই হ্যাড বা হ্যাভ, ঠিক আছে? ডিডেন্ট ইট হ্যাড ইটেন। আচ্ছা, সেকেন্ডে তুমি ইটেন কই পাইতেছো? এখানে তো ইট ভার্ব নাই, এখানে তো মেইন ভার্বই হ্যাভ। বলে না যে আই হ্যাড মাই মিল, এখানে কিন্তু মেইন ভার্ব অর্থে হ্যাড, আমি কিন্তু ক্লু দিয়ে দিলাম।
প্রথমত যারা হ্যাড ইটেন বলতেছে, এখানে ইট তো না, ইট তো এক্সিস্ট করে না। ইট কই থেকে আনতেছো? ডিডেন্ট, তারপরে হ্যাভ, নো, মেলে নাই, মেলে নাই। কারোই অবস্থা নাই ভাই। তোমরা আহ, বছরের শুরু থেকে ক্যারেট কোচিং করেছো, এটা কিন্তু খুবই ট্রিকি কোয়েশ্চেন। এই টাইপ কোয়েশ্চেন আসলে কিন্তু ভুল করবা ম্যাক্সিমাম। এখনো একজনের উত্তর আমি সঠিক পাইনি। সো কতটা পড়তে হবে এটা চিন্তা করো। হ্যাড মেবি, একজন লিখেছো মেবি। আচ্ছা দেখি কি লিখেছো, যদি মেসেজটা হারাই ফেললাম। আই ডিডেন্ট ইট মাই ডিনার বিকজ আই অলরেডি হ্যাড মাই মিল। আরিশা তুমি ক্লোজ, বাট তুমি একটু চিন্তা করো তুমি কি ভুল করেছো আরিশা। আমি তোমাকে একটা সুযোগ দিলাম, ঠিক আছে? এখানে কিন্তু হ্যাড মেইন ভার্ব, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব তোমাকে বসাইতে হবে প্রেজেন্ট পাস্ট পারফেক্ট অনুযায়ী। দেখি কে পারে, আমি শেষ পর্যন্ত দেখতে চাই। হ্যাভ হ্যাড, না সুমাইয়া তুমিও ক্লোজ। ফার্স্ট সঠিক উত্তর দিয়েছে মাহির, ঠিক আছে? কারণ এই এই কোশ্চেনের উত্তর দেওয়া মানে আসলেই তোমার এই ব্যাপারে বেসিক অনেক ভালো থাকা। দেখো প্রথমত তোমাকে বুঝতে হবে, সবাই চুপ করেন, ঠিক আছে? সবাই এখন চ্যাট বক্সে আর অ্যান্সার দিবেন না, আর কোনো অ্যান্সার দিবেন না, ঠিক আছে? দেখো আমি ডিনার খাই নাই বা খেয়েছিলাম না, কারণ আমি এর আগেই অলরেডি আমার মিল নিয়ে ফেলেছিলাম। মিল নেওয়া মানেও খাওয়া, ঠিক আছে? মানে এই কাজটা হলো আগে ঘটেছে, তুলনামূলক আগে ঘটেছে এই কাজটা, এই জন্য এটা পাস্ট পারফেক্ট হবে, ঠিক আছে? দেখেন কিভাবে সলভ করতেছি। পাস্ট পারফেক্ট হওয়া মানে কি? পাস্ট পারফেক্ট হওয়া মানে হলো এটার স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, তাই না? কিন্তু আমি তোমাদেরকে এতবার হিন্ট দিলাম যে এখানে মেইন ভার্বটাই কিন্তু হ্যাড, ঠিক আছে? এখানে এই যে মেইন ভার্ব দেখতেছেন, এই হ্যাডটাই মেইন ভার্ব। তাহলে এখানে যদি সঠিক উত্তরটা লেখেন তাহলে কি হবে? প্লাস V3, আই অলরেডি হ্যাড, হ্যাড, ঠিক আছে? দেখেন হ্যাড, হ্যাড দুইবার, ঠিক আছে? দুইটা হ্যাড। আর এখানে এখানে যদি পাস্ট পারফেক্ট হয়ে যায় তাহলে এখানে অটোমেটিক কি হয়ে যাবে? পাস্ট ইনডেফিনিট। নট ইট মানে কি? ডিড নট ইট, আই ডিড নট ইট মাই ডিনার বিকজ আই অলরেডি হ্যাড হ্যাড মাই মিল। বুঝতে পারছেন? বুঝি নাই আরিশা, তুমি দেখো খুব ক্লোজ লিখছিলে, তুমি হ্যাভ হ্যাড লিখেছো, বুঝছো? হ্যাভ হ্যাড তো হবে না, কারণ পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটাই তো হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। কিন্তু এই ক্ষেত্রে এই V3 কিসের? মেইন ভার্বের হয় না, এখানে মেইন ভার্বই হ্যাড, সো এটার V3 তো হ্যাড। বুঝেছো আরিশা? আর এই পাশটা পাস্ট পারফেক্ট হলো, এই পাশটা অটোমেটিক পাস্ট ইনডেফিনিট হয়ে যাবে। ওকে, সো দেখতেছো ওয়ার্কআউট করার কত জায়গা আছে, নিজের মাথা খাটানোর কিন্তু অনেক জায়গা আছে। গ্রামার বলে যে মুখস্থ করলাম, রুল মুখস্থ করলাম, এইভাবে না। চিন্তা ভাবনা করতে হবে কোন কাজটা আগে হয়েছে, এটা তোমাকে ভাবতে হবে। ওই অনুযায়ী তুমি পাস্ট পারফেক্ট বসাবা, ঠিক আছে? এখানে কিন্তু একটা ট্রিক আছে, এখানে এটা মেইন ভার্ব বুঝতে হবে, এবং এই পাশে পাস্ট পারফেক্ট বসার শেষে তোমাকে ও পাশে পাস্ট ইনডেফিনিটের স্ট্রাকচার বসাতে হবে। তো বুঝতেছো ব্যাপারগুলো কিন্তু নট দ্যাট ইজি, পড়তে হবে। আমি তোমাদেরকে এত কথা বলতেছি কারণ কি জানো? তোমাদের পড়াশোনা বাড়াইতে হবে। শেষ 2 মাস সময় আছে। দেখো আমরা টিচাররা তোমাদের জন্য আসলে কতটা চেষ্টা করছি তুমি বুঝতেছো। তোমাদের পড়া পড়া শেষ হয়ে যাওয়ার কথা কয়টায় বলো তো? 9:45। আমি 52 বাজে এখনো পড়াইতেছি, কিন্তু আমি কেন পড়াইতেছি? কারণ আমি চাইতেছি যে তুমি শেখো, ঠিক আছে? ইংলিশ সিলেবাস নিয়ে কোনো প্রশ্ন কইরো না, আমি দিয়ে দিব, ঠিক আছে? এটা গ্রুপে দিয়ে দিব সিলেবাস পরীক্ষার আগে, কোনো সমস্যা নাই। আর কোশ্চেন নিব, হ্যাঁ কোশ্চেন নিই, তোমাদের কোশ্চেন। আরিশা কোশ্চেন করেন। স্যার, হ্যাঁ হ্যাঁ চার বলেন। নাম্বার রুলটা, 4 নাম্বার রুলটা ভালো করে বুঝিনি, আবার বুঝিয়ে দিতে পারবেন? 4 নাম্বার রুল? রুল বলতে এখানে এখানে 4 নাম্বার হ্যাঁ, একটু বলো তো। জি জি স্যার। আচ্ছা এখানে 4 নাম্বার কি ছিল দেখি। 4 নাম্বার তো পড়াই নেই, 3 নাম্বার এবং পাঁচ সরি নাম্বার সরি স্যার, আছে। 3 নাম্বার, 3 নাম্বার। আচ্ছা দেখো, একটু আগে আগে এইটা বুঝতে হবে। আমি বলেছিলাম যে এন্ড দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত হয়, হ্যাঁ নিপা এন্ড লিজা দুইজন আলাদা মানুষ এন্ড দ্বারা যুক্ত হয়েছে, তখন আমি বলেছিলাম যে এই যে ভার্বই থাকুক ওইটা হবে প্লুরাল ফর্মে, কারণ দুইজন মানে কি একের বেশি, একের বেশি হলেই তো প্লুরাল, তাই না?
প্লুরাল থাকলে এখানে কিন্তু ইজ হবে না, আর হবে। এই জিনিসটা এই ক্ষেত্রে খাটে নাই, কারণ কি জানো? কারণ এই হেডমাস্টার যে, এ দেখতে পাচ্ছেন যে আপনাদের হেডমাস্টার যে সেই চেয়ারম্যান, কিভাবে বুঝবে এটা জানো? এখানে দা আছে নাকি নাই এটা দেখে। দেখেন, দা হেডমাস্টার অ্যান্ড চেয়ারম্যান, যদি এখানে আলাদা দা থাকতো তাহলে বুঝতা যে দুইটা আলাদা মানুষ, তখন তুমি কিন্তু এখানে বি ভার্বের জায়গায় আর লিখতে পারতা। কিন্তু এখানে যেহেতু দা নাই, আর তার মানে বোঝাচ্ছে যে হেডমাস্টার সেই চেয়ারম্যান, মানে এটা কি কয়জন মানুষ? এটা হলো ওয়ান, ওয়ান পার্সন, মানে কি সিঙ্গুলার। তাহলে এখানে ইজ হবে না আর হবে? বলেন তো। ইস। ইজ হবে, এইটাই নিয়ম। এবারে কোনো নিয়ম না, বুঝছো? বেসিক নিয়মটা এটা। ওকে, সামিউল বাশার, একটু বলেন তো। সামিউল বাশার। স্যার, এই জি রুল বলেন। 4টা বুঝি নাই। রুল ফোর পড়াই নাই, থ্রি পড়াইছি, ফাইভ পড়াইছি। রুল স্যার, ফোর, থার্ড 4, হ্যাঁ বুঝি নাই, থার্ড ফোর বলতে? 3 আর 4 মানে দেখেন, থ্রি 34। তো বললাম, থ্রি তো মাত্র বলছি, ঠিক আছে, এটা তো বুঝছেন, মাত্র বুঝাইলাম কিন্তু। স্যার, ওই যে রুল 34 নাম্বারটা। ও আচ্ছা, 34, এখন বুঝছি। 34, 34 বেসিক একটা জিনিস দেখো। এখানে এই যে ওয়ার্ড গুলো দেখতেছো, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি, নেভার, এভার, এই ওয়ার্ড গুলো যদি কোনো বাক্যে তুমি দেখো, তার মানে হলো ওই বাক্যটা তোমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা বলতে বুঝিয়েছি আমি, ওই বাক্যটা তোমাকে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 এই রূপে লিখতে হবে, যদি ওই ওই ওয়ার্ড গুলো তুমি দেখো। ঠিক আছে, দেখো এটা কিভাবে প্রকাশ পেয়েছে। যেমন আই হ্যাভ অলরেডি, দেখো এখানে ব্র্যাকেটে ফিনিশ ছিল, এখানে যেহেতু তোমাকে সাবজেক্ট দেখো, সাবজেক্ট আই আছে, তারপরে হ্যাভ আছে, এরপরে কি বাকি আছে দেখো তো? এরপরে বাকি আছে তোমার এই যে V3 মহাশয়, তাই না? এই V3টাকে কিন্তু তুমি তখন এখানে বসাই দিবা, ফিনিশ ছিল, তুমি ফিনিশড লিখে দিবা অ্যান্সার, ঠিক আছে, এই যে অ্যান্সারে ফিনিশড লিখে দিয়েছো। তারপরে এখানে জাস্ট ছিল জন্য হি হ্যাজ জাস্ট কাম, কামই কিন্তু V3, কাম, কেম, কাম, মেইনলি এটা টেন্স মার্কেটের একটা নিয়ম। ওকে, সুমাইয়া জামান, বলেন। সুমাইয়া জামান, ওকে, আনমিউট করতে দিয়েছি। স্যার, অ্যারাবিয়ান নাইটস এর মতো আরো অনেক ওয়ার্ড কি আমাদের মুখস্থ করতে হবে? মুখস্থ করতে হবে? ধরো তোমাকে কিন্তু ক্লু দিয়ে দিবে, ধরো অ্যারাবিয়ান নাইটস কি বলেছিলাম? বলেছিলাম যে অ্যারাবিয়ান নাইটস, অ্যারাবিয়ান নাইটস ইজ আ গুড বুক। তোমাকে বাক্যের অর্থটা বুঝতে হবে। এখানে দেখো, প্রথমত আরেকটা ক্লু, আরেকটা ট্রিক আছে, সেটাও বলবো। অ্যারাবিয়ানের এ বড় হাতের, নাইটস এরও এন বড় হাতের। এটা কখন হয় বলেন তো? যখন এটা কোনো কিছুর নাম, প্রপার নাউন, তাই না? প্রপার নাউন আমরা পড়েছি, প্রপার নাউন কিন্তু এরকম ভাবে লেখা হয়। এবং এই লাইনেই বলা আছে যে এটা একটা গুড গুড বুক, মানে তুমি বুঝতেছো এই জিনিসটা আসলে কি, একটা বই, ঠিক আছে। সো এরকম যখন দেখবা, তখন তোমাকে কিন্তু উপস্থিত বুদ্ধি কাজে লাগাইতে হবে একটু, বুঝছো? এরকম কিন্তু আরো হইতে পারে। যেমন আরেকটা আমি তোমাকে বলি, একটা বই আছে যে গালিভার্স ট্রাভেলস, ঠিক আছে, এখানেও তো দেখে তো মনে হচ্ছে যে প্লুরাল, বাট এখানে যদি এরপরে বি থাকে, ঠিক আছে, ইজ আ নাইস বুক, তখনও কিন্তু এটা আসলে বই। যাই হোক না কেন, এখানে এস থাকুক আর যাই থাকুক, এখানে কিন্তু অ্যান্সারটা তোমার ইজি হবে। ওকে, আশা করি এটা বুঝেছো। ওমা স্যার, ইউ আর বেস্ট, হঠাৎ করে এই কথা ফাতিন লিখেছো। ওকে, জোরকার নাইন, কোয়েশ্চেন করেন। স্যার, আজকে তো ক্লজ পড়ানোর কথা ছিল না স্যার? ক্লজ আমরা পড়বো যেদিন আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়বো, ওই দিনই আমরা ক্লজ পড়বো। আমি আজকে ভাবলাম যে কালকে তোমাদের টেন্স পড়িয়েছি, দেখো আমি কত রিলেটেড করে পড়াইতেছি, টেন্স পড়িয়েছি না, আজকের পড়াগুলো দেখো টেন্সের সাথে কানেক্টেড। গতকালকে টেন্স না পড়ে যদি আমি রাইট ফ্রম ভার্ব পড়াইতাম, তখন কিন্তু অনেকে তোমরা বুঝতাই না।
বা টেন্সের ব্যাপারগুলো যে আমি ট্রিক গুলো দেখিয়েছি এগুলো কিন্তু পারতে না। এই জন্য কানেক্টেড করে পড়াচ্ছি, সব শেষ হবে, সমস্যা নাই। ঠিক আছে, আমরা ফার্স্ট এগোচ্ছি, কিন্তু এই যে এত জিনিস আমরা পড়ছি না, কালকে এবং আজকে যত জিনিস পড়েছি এগুলো তোমাদের কোচিং এ কতদিন ধরে পড়াইছি একটু চিন্তা করলেই তুমি বুঝতে পারবা। বাট ইনশাল্লাহ তোমরা বুঝতে পারতেছো, তাই তো? বুঝতে না পারলে বলবে। আমি জানি আমি ফার্স্ট পড়াচ্ছি, অ্যাকচুয়ালি ফার্স্ট, কারণ 3 মাসের আমরা প্রস্তুতির একটা কম্প্যাক্ট প্রস্তুতির প্রতিজ্ঞা নিয়েছি, ঠিক আছে? 3 মাস কিন্তু কম সময়, কিন্তু চেষ্টা করলে অবশ্যই তোমাকে একটা মোটামুটি অনেক বড় একটা সময় তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে, তাছাড়া কিন্তু সম্ভব না। তোমাদের ক্যাডেট কলেজ সম্পর্কে কোনো প্রশ্ন আছে? তোমরা হাত তুলতে পারো। তোমাদের অনেকক্ষণ পড়াইতেছি, বাট আজকে কোনো হোমওয়ার্ক দেবো না, ঠিক আছে? তোমাদের পরীক্ষার পড়া আছে, হোমওয়ার্ক আজকে থাকুক। তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে করতে পারো, যে কোনো ক্যাডেট কলেজ রিলেটেড, ক্যাডেট কলেজ পরীক্ষা রিলেটেড। একটু রিফ্রেশমেন্ট দরকার আছে আমাদের, ঠিক আছে? একদম সারাক্ষণ পড়তে থাকলাম। মাহির বিন হামজা, বলেন কি কোশ্চেন? স্যার, আপনারা যখন ক্যাডেট পরীক্ষা দিয়েছিলেন তখন আপনাদের পরীক্ষার পরিবেশটা কেমন ছিল? এক একজনের এক এক রকম ছিল। আমি নিজে তো পাবনা ক্যাডেট কলেজে দিয়েছি। তো পাবনা ক্যাডেট কলেজে আমি যখন ওই দিন আমার পরীক্ষা হয়েছিল জানুয়ারি মাসের 7 তারিখে, আমার মনে আছে, বুঝছো? আমি যখন গেলাম দেখলাম যে অনেক বাচ্চা কাচ্চাকে লাইন ধরে নিয়ে যাচ্ছে, তারপরে লাইন ধরে লাইন লাইন করে, ধরো একটা বাস্কেটবল গ্রাউন্ড আছে, তবে এই বাস্কেটবল গ্রাউন্ডে, এরকম বাস্কেটবল গ্রাউন্ডে এরকম এখানে একটা লাইন, এখানে একটা লাইন, ছেলেদের আলাদা লাইন, মেয়েদের আলাদা লাইন, এভাবে লাইন লাইন করে নিয়ে যাওয়া, পরে আস্তে আস্তে এক লাইন এক লাইন এক লাইন করে ক্লাসরুমে নিয়ে যাওয়া হলো। ক্লাসরুমে নিয়ে গিয়ে আসলে ক্যাডেট কলেজ পরীক্ষা কেউ ভয় দেখা দেখি করে না, কারণ এক্সপেল হয়ে যাবে দেখা দেখি করলে বা কথা বলার চেষ্টা করলে। ওকে, আমি কত সালে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম? অনেক আগে। অনেক আগে বলতে অত আগেও না, বাট তোমাদের জন্য পার্সপেক্টিভে ধরলে বেশ আগে, ঠিক আছে? আমি 2016 সালের জানুয়ারিতে পরীক্ষা দিয়েছিলাম। সো ইট হ্যাজ বিন 9 ইয়ার্স। আচ্ছা, তোমাদের কি একটু কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করতে পারো। জাকারিয়া, বলো তো কি কোশ্চেন আছে? জুলকারনাইন, সুমাইয়া, তোমাদের কোশ্চেন না থাকলে হ্যান্ড ডাউন করে দিতে পারো, তোমরা অলরেডি কোশ্চেন করেছো তো। স্যার ক্যাডেট কলেজের সার্কুলার কবে ছাড়বে? আর এটা তো আমি জানি না, আমি তো ক্যাডেট কলেজে চাকরি করি না রে। চাকরি করলে বলতে পারতাম। তবে খুবই দ্রুত ছাড়বে, কারণ বেশি টাইম নাই। এই যে সার্কুলার করতে ভর্তি প্রক্রিয়া কিন্তু নভেম্বরের মাসে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে, আশা করা যাইতেছে, বুঝছো? ওকে, মুনিফ, মুনিফ বলেন। মুনিফ ক্লাসে অনেক চ্যাট করেন, আপনাকে অনেক ক্যাডেট কলেজে চেনা যায় ভর্তি আর কি। পরীক্ষায় স্যার, ক্যাডেট হ্যাঁ, কলেজে ভর্তি পরীক্ষায় যে ভাইবা, তো ভাইবাতে কিরকম প্রশ্ন আছে, মানে বিশ্বের ভৌগোলিক বিষয়? হুম, ভাইভাতে অনেক কিছু, ধরো ভাইভা একটা প্রথম বিষয়, ভাইভা লাখ, ঠিক আছে? ভাইভা লাখের বেশ বিষয় আছে। ভাইভাতে আরেকটা বিষয় আছে, তুমি যদি ডাইভার্ট করে রাখতে পারো তাহলে তোমাকে এমন হইতে পারে যে তোমাকে কোনো পড়াশোনার কোশ্চেন করেই নাই, ঠিক আছে, নিয়ারলি জিরো। যেমন আমার ক্ষেত্রে কি হয়েছিল, আমি ছোটবেলা থেকে আমি ধরো ফ্যামিলিয়ালি, ধরো আমাকে কালচারাল বিভিন্ন অ্যাক্টিভিটিসে এঙ্গেজ রাখা হতো বাসা থেকে। ধরো আমাকে গান শেখানো হতো ছোটবেলা থেকে, তারপর কবিতা শিখেছিলাম, তারপরে এই যে হোয়াট এভার সো এভার, ঠিক আছে, কবিতা আবৃত্তি, পেইন্টিং, এসব শিখাইছিল। তো আমার ভাইবা বোর্ডে ম্যাক্সিমাম আমাকে বলছে যে একটা কবিতা বলো, একটা গান গাও, এরকম। বাট অনেকের ক্ষেত্রে আবার পড়াশোনার জিনিস জিজ্ঞাসা করে, এক এক লোকের জন্য এক এক রকম। ভাইবা নিয়ে চিন্তা করো না, ইনশাল্লাহ ভাইবাতে আমি নিজে তোমাকে গাইড করবো, চান্স পাইলে তোমাদের ফ্রি গাইড করবো, ঠিক আছে? ইনশাল্লাহ তোমরা রিটেন যারা পার করতে পারবা, ভাইবাতে আমি নিজে এবং তোমাদের আকাশ স্যার ফ্রি গাইড করবো। ওকে, তারপরে মাহাদি, মাহাদি বলেন। স্যার, ক্যাডেট কলেজে কয়বার মোট পরীক্ষা দেওয়া যায়? অনলি ওয়ান্স, ওয়ান্স ইন লাইফ টাইম, ঠিক আছে? বলে না যে হ্যালির ধূমকেতু জীবনে একবার দেখা মেলে মানুষের ভাগ্যে থাকলে, ক্যাডেট কলেজের পরীক্ষাটাও এরকম, যে একবারই পরীক্ষা দেওয়া যায়। তুমি যদি একবার অ্যাপ্লাই করে ফেলো, তুমি আর কখনো অ্যাপ্লাই করতে পারবে না। এরকম অনেক কোয়েশ্চেন আমাদের মাঝে আছে। চ্যাট বক্সেও করতে পারো, তোমাদের যদি হাত তুলতে লজ্জা লাগে, শেয়ার করতে লজ্জা লাগে। বলেন জুলকার নাইন, কোয়েশ্চেন কি? হোয়াট ইজ ইউর কোয়েশ্চেন? জুলকার নাইন, স্যার, আমাদের যে চোখে আই গ্লাস আছে এই জন্য কি স্যার মেডিকেলে কোনো সমস্যা হবে? ডিপেন্ড করে কত পাওয়ার। আচ্ছা, মেডিকেল নিয়ে চিন্তা করেন, মেডিকেল ভাইবা নিয়ে চিন্তা করিই না, ঠিক আছে? ইনশাল্লাহ টার্গেট রাখবো, রিটেন ক্রস করব, এত মার্ক পাবো যে আমাকে কেউ, মেডিকেল বোর্ড, ভাইবা বোর্ড, কেউ আটকাইতে পারবে না। তারপরে আমান, আমান বলেন।
আমান কিছু বলবেন, কিছু জিজ্ঞেস করবেন? স্যার, ক্যাডেট কলেজে কি এখন একটাতে সিলেক্ট করতে হয় নাকি সবগুলোতে? ক্যাডেট কলেজের পরীক্ষাটা সেন্ট্রালি 12টা, মানে তোমার জন্য যে 9টা ক্যাডেট কলেজ, এগুলোর কিন্তু সবগুলোর একসাথে পরীক্ষা হবে, একটা পরীক্ষা। আমি জীবনে জন্মেও ভাবি নাই যে আমি রংপুর ক্যাডেট কলেজে পড়বো, কারণ আমার বাড়ি পাবনা। আমার ধরো যদি একদম রুট লেভেল হোম ধরো ধরো আমার বাসা ছিল পাবনাতে, ঠিক আছে, বাড়ি বাসা যাই বলো না কেন পাবনাতে। রংপুরে আমার নিকট কেন, আমার দূরের কোনো আত্মীয় রংপুর থাকে না, কিন্তু আমাকে দিয়েছে রংপুর ক্যাডেট কলেজ। ঠিক আছে, এরকম ভাগ্যের বিষয় আছে। সো বাট আই এম হ্যাপি দ্যাট আই ওয়াজ ফ্রম রংপুর ক্যাডেট কলেজ। সো এরকম লাক, এগুলো এটা আসলে লাক পুরাটা। সুমাইয়া জাহান জামান, তোমার কি কোনো কোয়েশ্চেন আছে? যে কোনো র্যান্ডম কোনো কোয়েশ্চেন? সুমাইয়ার মনে হয় কোয়েশ্চেন নাই। রাহা কোয়েশ্চেন করতে পারো। স্যার হ্যাঁ সুমাইয়া বলেন। স্যার আপনি ক্যাডেট কলেজে থাকাকালীন সময়ে রাত্রে কত পর্যন্ত পড়তেন? বুঝি না, ক্যাডেট কলেজে থাকার সময় রাতে কত পর্যন্ত পড়তাম, এটা বলছো? ইয়েস স্যার। ক্যাডেট কলেজে রাত 10টা 45-এ একটা টাইম বলা হয়, এই টাইমটাকে বলা হয় লাইটস আউট। ঠিক আছে, লাইটস আউট মানে আপনি বুঝতেছেন মানে কি, লাইট বন্ধ অফিসিয়ালি এটা। বাট আমি যখন 11-12-এ উঠেছিলাম, 11-12 কিছু প্রক্রিয়া করে রুমের জানালায় কম্বল টম্বল টানায় মজা করে, বুঝছো, লাইট অন রাখতে পারি মাঝে মাঝে, নট অলওয়েজ। মাঝে মাঝে ধরো একটু সেটিং টেটিং করে বা একটু লুকিয়ে লুকিয়ে লাইট অন করা যায়, পড়াশোনা করা যায়। পড়াশোনা করলে টিচাররা কিছু বলে না। আবার জুনিয়র থাকা অবস্থায় ক্লাস 7 থেকে ক্লাস 10 বা 11 পর্যন্ত তুমি পারবে না রাতে লাইট জ্বালাইতে। ঠিক আছে, রাত 10টা 45-এর পরে। ওকে, তারপরে দেখি অনেকের কোয়েশ্চেন আছে আপনাদের, অনেক মনে মনে অনেক রাহা বলেন। স্যার রিটেনে প্যারাগ্রাফ আসলে নিম্নে কয়টা বাক্য লিখলে আমি একটা ভালো মার্ক পাবো? ডিপেন্ড করে তোমার জায়গার উপরে, বুঝছো, জায়গার মধ্যে। তবে 10 মার্কের প্যারাগ্রাফের জন্য 10 সেন্টেন্সের লেখা হলো ডিসেন্ট, বুঝছো, যতগুলো মার্ক ততগুলো সেন্টেন্স। এটা হলো একটা স্ট্যান্ডার্ড নিয়ম, যত মার্ক তত সেন্টেন্স। ওকে, তারপরে জারিন, জারিন বলেন। স্যার আমার পড়ার বিষয়ে একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন, পড়ার বিষয়ে কোয়েশ্চেন থাকলে আরো ভালো। ফার্স্টে ইংলিশ ফার্স্টে কি পড়া থাকবে বোর্ড বই থেকে? ফার্স্টে, আচ্ছা ফার্স্টে আমি তোমাদেরকে গতদিন কি পড়া দিয়েছিলাম বলেন তো? আমি আপনাদের রিসেন্টলি পড়া দিয়েছি। 1 মিনিট, আমি পড়াটা নিতেছি, ওয়েট। একটু ওয়েট করেন, ইংলিশ বইটা বের করি একটু, ঠিক আছে। বইটা আসলে ধরারই টাইম পাচ্ছি না, কারণ কি জানো, 3 মাস টাইম আসলে ভেরি লেস টাইম। তোমাদের বইটা কোথায়? এই যে বই, বই কালকে কি পড়া দিয়েছে বলেন, লেসন? কেউ একজন বলেন তো। চ্যাট বক্সে বলেন, সমস্যা নেই। 13 14 15, তাই তো? 15 পর্যন্ত মোটামুটি। আচ্ছা, তোমাদের আপাতত যেহেতু মোটামুটি অক্টোবর মাসটা শেষ করেছি, 15 পর্যন্ত পড়া হয়েছে না, তোমাদের আপাতত এক্সট্রা পড়া না দিয়ে এইটাকে আমাদের শনিবারের সিলেবাস, ঠিক আছে, শনিবারের যে পরীক্ষাটা হবে 1 থেকে 15 সবগুলো থাকবে। ঠিক আছে, এরকম করে আমরা আগাইতে থাকি। 1 থেকে লেসন 15 এই পর্যন্ত কিন্তু আমাদের থাকবে, ঠিক আছে। আর গ্রামার অংশ আমি বলে দিব। স্যার রিটেন হাতের লেখার উপর ন্যারেশন কি পড়া লাগবে? ইনশাল্লাহ আমরা একটু বেসিক কিছু জেনে যাবো, ঠিক আছে। স্যার রিটেনে হাতের লেখার উপরে মার্ক কাটে না, হাতের লেখার জন্য মার্ক কাটবে না, বাট তুমি ভুল করলে মার্ক কাটবে। ওয়েট, ঠিক আছে, ক্লাসটা
ওকে ওকে, ঠিক আছে, তোমাদের সাথে একটু গুরুত্বপূর্ণ কথা বলতে একটু আকাশ স্যার আসবেন, ঠিক আছে? আর ইংলিশ পড়াটা শেষ করে দেই। ইংলিশ নেক্সট কোনো প্রবলেম থাকলে গ্রুপে জানাই, ওকে? ওকে, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে সবাই? একটু চ্যাট বক্সে যদি জানাও ভালো হইতো। ওকে ওকে, ঠিক আছে। তো সামনে তো শনিবারে পরীক্ষা আছে, তোমরা পরীক্ষা খাতা পেয়ে যাবে ইনশাল্লাহ কালকের মধ্যেই, চিন্তা নেই। এইবার পরীক্ষাতে আমি যে কথা বলতে আসছি, আমি মেনলি তোমাদের একটু থ্রেট দিতে আসছি, বুঝতে পারছো? এইবার পরীক্ষাতে যদি পরীক্ষা খারাপ হয়, নেক্সট মাস থেকে আমাদের সাথে আর তোমাদের দেখা হচ্ছে না ইনশাল্লাহ। যদি পরীক্ষা খারাপ হয়, এবার আবার যদি এই ভাবে বই দেখে দাও, তাহলে দেখা হবে না, ঠিক আছে? আমরা কিন্তু বুঝি তুমি কোনটা বই দেখে দিচ্ছ আর কোনটা দিচ্ছ না, ওকে? সো এবার যাতে সবার পরীক্ষা ভালো হয়, আর সবাই গুগল ক্লাসরুমে, হ্যাঁ, সবাই তো যুক্ত হয়েছে তাই না? আর আজকে রাতেই তোমাদেরকে হচ্ছে আমরা একটা ভিডিও দিব যে গুগল ক্লাসরুমে একটা কোয়েশ্চেন দিলে কিভাবে সেটা তোমার ইয়ে করতে হয়, জয়েন করতে হয় গুগল ক্লাসরুমে, ঠিক আছে? সবাই আজকে রাতে তোমাদেরকে আমরা দিয়ে রাখবো, তোমরা কালকের মধ্যে সবাই মাস্ট এই ভিডিওটা দেখবা। নেক্সট পরীক্ষা কিন্তু গুগল ক্লাসরুম ছাড়া আমরা নিবই না। সো আজকে যারা ক্লাসে আছো বা ক্লাসের ভিডিও যারা দেখবা, তোমরা অবশ্যই গুগল ক্লাসরুমে জয়েন, অলরেডি অনেকে জয়েন করে ফেলছো, অনেকে নতুন আছো তারা হয়তো জয়েন করতে পারো নাই, তারা জয়েন করবা এন্ড ভিডিওটা দেখবা। আর তোমরা কোনো হোমওয়ার্ক হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবা না, সব হোমওয়ার্ক দিবা কোথায়? আমাদের ফেসবুকে, ঠিক আছে? তোমরা সবাই হচ্ছে কি করবা, আমাদের ফেসবুকে, ফেসবুক যে গ্রুপটা আছে সেখানে সব হোমওয়ার্ক জমা দিবা। আমরা গুগল ক্লাসরুমে যেভাবে জয়েন করতে বলেছি সেভাবে করবা। আর তোমাদের যে ক্লাসের লেকচারগুলো, হ্যাঁ, যেগুলো লেকচার প্রতিদিন হচ্ছে সেগুলো কিন্তু দুইটা প্লে লিস্টে পাওয়া যায়। এখানে তোমরা একটা ভুল করো, তোমরা সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে সার্চ করে ঢুকো, সেক্ষেত্রে তো পাবা না। তোমরা যারা ভর্তি হয়েছো আমরা শুধু তোমাদের জন্য একটা লিঙ্ক বানিয়েছি, তোমরা সেই লিঙ্ক থেকে গেলেই প্লে লিস্টে ভিডিওগুলো পাবা। এই ভুল তোমরা হচ্ছে ভুল করবা না। আর হচ্ছে দেখো স্যার, পরে কোথায় জমা দেবো পরীক্ষার খাতা হচ্ছে আমরা জাস্ট এবার গুগল ক্লাসরুমে নিব। তোমাদেরকে একদম ফোন থেকে কিভাবে জমা দিতে হয়, ল্যাপটপ থেকে কিভাবে জমা দিতে হয় সবকিছু আজকে দেখিয়ে দিব, তোমরা প্র্যাকটিসও করবা, ঠিক আছে? এই ভুলগুলো আর করা যাবে না, কারণ তুমি যদি এই যে পরীক্ষাগুলো দাও গুগল ক্লাসরুমে খাতা জমা না দিলে এগুলো কি হয়, এগুলো পরে আমরা খুঁজে পাই না আর। তোমার কাছে দিচ্ছি সময় এগুলো ট্র্যাক থাকতেছে না, তুমি নিজে পরে খুঁজে পাবে না। সো এরপর থেকে মাস্ট গুগল ক্লাসরুমে যে ভিডিওটা দিব কালকের মধ্যে সবাই মাস্ট দেখবা। পরীক্ষা 2 মিনিট আগে কতবার যেভাবে বলেছিলাম, ঠিক আছে স্যার? কত পেতে হবে? পেতে হবে কত না, কোশ্চেন যেমন হবে ওই অনুযায়ী মার্ক পেতে হবে, ঠিক আছে? তোমরা পড়ো, তুমি যদি মন থেকে পরীক্ষা দাও, ভালো মতো নিজে ডেভেলপ করো আগের পরীক্ষা থেকে, তাইলেই হবে। তোমাকে আগের পরীক্ষা থেকে অ্যাটলিস্ট মানে 5 মার্ক বেশি পেতে হবে মিনিমাম, ওকে? আর জিকেতে কিন্তু 20-20 পাওয়া লাগবে, নাহলে হচ্ছে সব বের করে দিব। জিকেতে যারা 20-20 পাবা না এবার, এটা কোনো কথা না, মজা করলাম। সব সাবজেক্টে ভালো করতে হবে, সব সাবজেক্টে টাইম দিতে হবে। সত্যি কথা বলতে কি, যে লাস্ট যে টাইম আছে এই 2টা মাস, যারা চান্স পাবে তোমাদের মতো এরাই চান্স পাবে, তুমি নিজেও ইনশাল্লাহ চান্স পাবা। যেভাবে পড়াচ্ছি জাস্ট খালি একটু পড়ো, তাহলে ইনশাল্লাহ হবে। ওকে, কথা শেষ। বাকি সব প্রশ্নের উত্তর হবে আমাদের গ্রুপে। ওকে, আল্লাহ হাফেজ, টাটা। শেষ। আসসালামু আলাইকুম।